কারণ কতগুলো পয়েন্ট চলে আসে দেখেন, ঠিক আছে। আর সি এর কারে দরকার, সি এর দরকার হইতাছে এ রে। এখন ওরা কি করতেছে, ওরা দিব না বলতেছে, কারণ কি ওদের কারেন্সি হইতাছে এই ফার্স্ট টাইম পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ব্যাপী কারেন্সি হচ্ছে গোল্ড। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি আমারই কোষাগারের মধ্যে টাকাটা রাখা দিতে পারো, একটা হর্স পাওয়ার পেয়ে গেছে, মানে লাগাম ছাড়া গুঁড়া হয়ে গেছে গা। ওরা একে তো পারমাণবিক বোম ফালায় পুরো পৃথিবীরে দেখাই দিল, দেখো বসকে ক্ষমতাশীল ক্যাডাকে জাস্ট ঠান্ডা মাথায় ভাবছে এই যে 70-80 বছরের ভিতরে ওরা নিজে করে ডেভেলপ করছে। কি ডেভেলপ করছে? সবগুলো ট্রানজ্যাকশন এর আগে আমরা তো গোল্ড দিয়ে হিসাব করতাম, এখন আমরা কিভাবে ডলার দিয়ে হিসাব করবো? পৃথিবীর ইকোনমিক এত ইজিলি চলতেছে না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও থেকে আমরা চলে যাব হচ্ছে ফরেক্সের ফান্ডামেন্টালের দিকে। বাট ফান্ডামেন্টালের দিকে যাইতে হইলে আমাদের ফান্ডামেন্টাল সম্পর্কে আগে নলেজ গেইন করতে হবে। কারণ কি, ফান্ডামেন্টাল সম্পর্কে যদি আমরা প্রপার জ্ঞান পাইতে যাই অথবা আমরা ফিল করতে যাই যে ফান্ডামেন্টালটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা কেন আমরা ফান্ডামেন্টাল নিয়ে এত জোর দেওয়া দরকার, তো সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে কারেন্সি সম্পর্কে, ঠিক আছে, টাকা সম্পর্কে, অথবা বলতে পারি ডলার সম্পর্কে, গোল্ড সম্পর্কে, ঠিক আছে। আমাদেরকে জানতে হবে অবশ্যই যে পৃথিবীর ব্যাংকিং সিস্টেমটা কই থেকে আসছে, ব্যাংকিং সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, তারপর হচ্ছে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে কিভাবে সব কিছু প্রত্যেকটা দেশের কারেন্সি বা ভ্যালিউডারে ম্যানেজ করা হইতাছে, ইন্টারেস্ট দিয়ে কিভাবে সব কিছু ম্যানেজ করতেছে, তারপরে হচ্ছে পুরো পৃথিবীতে জিডিপি আসলে কি কাজে লাগতেছে, এক্সপোর্টগুলো কি কাজে লাগতেছে। মূলত এই সব কিছু যদি আমরা বুঝতে যাই তাইলে আমাদেরকে প্রপার ফান্ডামেন্টালের স্টোরিটাকে জানতে হইব। যদি আমরা স্টোরিটা জানি তাইলে মোটামুটি আমরা ফান্ডামেন্টালটা ফিল করতে পারবো। আর যখন আমরা ফান্ডামেন্টাল ফিল করতে পারবো বা মোটামুটি ধারণা রাখবো যে আসলে ফান্ডামেন্টালটা দুনিয়াতে এইভাবে চলতেছে আর এইভাবে কাজ করতেছে, তখন আমরা ফরেক্সের বিভিন্ন নিউজ হোক বা যে কোনো প্রবলেম হোক, যুদ্ধ হোক, যাই হোক, ঠিক আছে, যেই কোনো ধরনের সমস্যা হইলে সেটা দিয়ে আমরা আগের থেকে একটু ফিল করতে পারবো মন থেকে যে এই বিষয়টা মার্কেটের মধ্যে এরকম ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে। সো ফান্ডামেন্টালের স্টোরিটা জানা মারাত্মক দরকার আছে বলে আমি মনে করি। তো আমি একটু ডিফারেন্ট, ঠিক আছে, মানুষ হিসেবে অনেক ডিফারেন্ট। তো আজকে আমি কি করব, জাস্ট একটা স্টোরি বা গল্প বলবো। ছোটোবেলায় যেমন গল্প শুনতেন, ধরেন যে কিভাবে টাকার বিবর্তন হয়েছে বা পাথরের জমানা থেকে আমরা যে আজকে কাগজের নোট বা ডলার মলার ইউজ করতেছি, ঠিক আছে, এইগুলার বিবর্তনগুলো কিভাবে হয়েছে এটার একটা গল্প শুনবো, জাস্ট ছোটোখাটো, ঠিক আছে। জানি না ছোটোখাটো হইব কিনা, বাট আমি ভিডিও বানাইলে কে লেগে জানি সিনেমার মতো বড় হয়ে যায়। তো যদি কারো সময়ের সংক্ষিপ্ততা থাকে বা সময়ের অভাব থাকে তাহলে ভাই ক্ষমা চাই, আপনি ভিডিওটা দেখেন না। আর যারা মনে করেন যে ফরেক্সের ভিতরে লাইফে লং টাইমে কিছু একটা করার ইচ্ছা আছে, লং টার্মে নলেজ নেওয়ার ইচ্ছা আছে, ওই মানুষগুলো ভিডিও দেখতে পারেন। কারণ আপনি ফান্ডামেন্টাল বুঝতে গেলে, ট্রেডিং বুঝতে গেলে ফান্ডামেন্টাল বোঝা দরকার আছে আমি মনে করি। কারণ টেকনিক্যালের বাপ হইতাছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল লং টার্মে একটা ডিরেকশন দেয় মার্কেটকে, সো অনেক ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা কথা না বাড়ায় স্টার্ট করি। এই ভিডিওর মধ্যে আমরা জানবো হচ্ছে একদম পাথরের জমানা থেকে কিভাবে আজকে যেমন আমরা ডলার দিয়ে সব কিছু হিসাব করতেছি, আমেরিকান ডলার দিয়ে কেন আমরা সব কিছু হিসাব করতেছি, এইটার পুরো বিবর্তনটা আমরা জানবো আজকের ভিডিওতে একটা গল্পের আকারে, ঠিক আছে। যদিও আমি এত ভালো গল্প বলতে জানি না, বাট যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ট্রাই করতেছি বলার। তো একটু মনোযোগ দিলে ভালো হয় আর কি। তো চলেন আমি মূলত স্টার্ট করি একদম পাথরের জমানা থেকে। শুরুতেই একটা হেডিং দেখতে পারতেছেন, তাই না? হেডিং দেখে অনেকে বুঝে গেছেন আসলে গল্পটা কিসের। আর আমি অলরেডি বলছি যে হিস্টোরি অফ দ্য এভলিউশন অফ মানি। তো আমরা যদি কারেন্সি বা টাকার ইতিহাস জানি তাহলে আমাদেরকে একটু সাধারণভাবে চিন্তা করতে হইতে পারে যে আসলে আমরা কেন পরিশ্রম করতেছি, টাকাটা কেন আমরা আর্ন করতেছি। টাকাটা আমরা আর্ন করতেছি বা পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি কারণ আমাদের দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে আমাদের টাকাটা মারাত্মক ইম্পর্টেন্ট। টাকা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে। যেমন আমাদের খিদা লাগছে, খাবার খাইতে গেলে বা চাউল কিনতে গেলে টাকা লাগবে, চাউল কিনে আনলাম, তাই না? কেন কিনলাম? যাতে আমাদের খিদা লাগে। তরি তরকারি কিনলাম, মাছ মাংস কিনলাম, এগুলো কেন কিনতেছি? কারণ আমরা বাঁচতে গেলে আমাদের এগুলো লাগবে। সো এই যে জীবন, একটা মানুষের জীবন পরিচালনার লেগা যে মানুষের বিভিন্ন চাহিদা আছে, সেই চাহিদাগুলো ফিল আপ করার লেগেই মানুষ বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করে, ঠিক আছে। এই ট্রানজ্যাকশনটা তো বর্তমানে আমরা টাকা দিয়া করতেছি, আমরা গিয়া টাকা দিলে দোকানে আমাদেরকে জিনিসপত্র দিতেছে, বাট আদিকালে কি এটা ছিল? পাথরের জমানায়
এটা ছিল না। তখন ওরা কি করত, তখন ওরা একটা পদ্ধতি অবলম্বন করত, যেটারে বলতে হচ্ছে বার্টার সিস্টেম। ঠিক আছে, একটা বার্টার সিস্টেম বা বার্টার পদ্ধতি বলতে পারেন। এই বার্টার সিস্টেমটা কি? বার্টার সিস্টেমটা হচ্ছে, ধরেন যে একটা মানুষের ফলের বাগান আছে, বা ওই মানুষটা সারাক্ষণ কি করতো, খালি ফল চাষ মানে গাছপালা লাগাইতো, শাকসবজি ফলাইতো, তারপরে ধরেন যে বিভিন্ন ফলমূল ফলাইতো, ওর কাজ ছিল এইটা, মানে ধরেন যেমন একটা চাষাবাদের মতো। আবার ধরেন যে আরেকটা মানুষ ছিল বা আরেকটা ফ্যামিলি ছিল, ওরা কি করতো, জাস্ট হাঁস মুরগি পালতো, এরকম টাইপের। ঠিক আছে, তো এখন ওদের ভিতরে যখন ও যেই জিনিসগুলা ফলাইছে, ঠিক আছে, ও যেমন ধরলাম ও এ আর ও বি, ঠিক আছে, এই এ কি করছে, ফলমূল ফলাইছে, দেন হচ্ছে শাক সবজি ফলাইছে, ঠিক আছে, এরকম টাইপের বিভিন্ন ধরনের, মানে ধরেন যে বীজ টাইপের অনেক কিছু ফলাইছে, ওর জিনিসপত্র হচ্ছে এইগুলা। বাট ওর ফ্যামিলি আবদার করছে কি, আমগুর কাছে তখন ফলমূল আছে, তুমি এইগুলা পারলে কাউরে দিয়া, কাউর কাছে দেখো মুরগি টুরগি বা হাঁস মুরগি কিছু আনতে পারো কিনা, মাংস খাই না বহুত দিন হয়ে গেছে। সো এখন ওর প্রয়োজন কি দরকার পড়ছে, মাংস। ও কার কাছে যাইবো? অবশ্যই যার কাছে মুরগি হাঁস মুরগি আছে পালে ওর কাছে যাইবো। এখন ওর ফ্যামিলিও বলছে, দেখো হাঁস মুরগি খাইতে খাইতে একটু কেমন জানি বোরিং হয়ে গেছি, তুমি অন্য কিছু আনার চেষ্টা করো, শাক সবজি ফলমূল যা পারো। তো ও কি করলো, ওর বউয়ের কথা হই না আয় বললো এদিকে যে ভাই আমার মুরগি দিয়ে আপনি কিছু ফলমূল দেন। ওয়ও কইতাছে, ও ভাই আমার ফলমূল নিয়ে আপনি আমার একটা হাঁস মুরগি দেন, কিছু একটা দেন, আমার ফ্যামিলির দরকার। ঠিক আছে, তো এই যে নিজের ভিতরে এক্সচেঞ্জিং করলো বা ট্রেড করলো একটা, এইটাই হইতাছে জিনিসপত্রের বিনিময়ে করতেছে ওরা, কইরা একটা সিস্টেম ফলো করলো। আর এই সিস্টেমটাই বলতেছে হচ্ছে বার্টার সিস্টেম, যেটা আদিকালে হইতো, কারণ ওদের সময় কোনো টাকা পয়সা ছিল না। ঠিক আছে, তো ওরা কারেন্সি জিনিসটা কি সেটাও ফিল করতে পারে না, এই জন্য ওরা যার কাছে যেটা আছে ওইটাই এক্সচেঞ্জ করে ওদের বিনিময়ের কাজটা করতো। এখন এই কাজ করতে গিয়ে আবার অনেকের অনেক ধরনের প্রবলেম হইতো। ঠিক আছে, এখন কি প্রবলেম হইতো সেগুলো আমরা আলোচনা করব, কোনো সমস্যা নাই। তো দেখেন সেম, ওর কাছে আছে ফলমূল আছে, এক্সচেঞ্জ করে নিছে। যেমন ধরেন যে ওর কাছে মাংস আছে, ঠিক আছে, আর ওর কাছে মাছ আছে। তো দুইজনের দুই ধরনের প্রয়োজন হইতেই পারে, কারণ একটা জিনিস দিয়ে মানুষ জীবনে নিজের চাহিদা ফিল আপ করতে পারবো না। সো এই যে দুইজনের ভিতরে এক্সচেঞ্জিং করছে, একটা দিয়ে আরেকটা জিনিসপত্র নিয়ে আসছে, এটাই হচ্ছে বার্টার সিস্টেম, যেটা আগে ফলো করতো। বাট এই বার্টার সিস্টেমের কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল এবার একটু সেটা দেখি। ধরেন যে একজনের কাপড়ের দোকান আছে, হ্যাঁ, আরেকজনের কি আছে, কাঠুরে লাকড়ি বা কাঠ বিক্রি করতো, এটা হচ্ছে এ। আরেকজনের মাছের দোকান ছিল, এটা হচ্ছে বি। আরেকজনের কাপড়ের দোকান ছিল বলছি, সেটা হচ্ছে সি। আরেকজনের মাংসর দোকান ছিল, সেটা হচ্ছে ডি। এখন একটা জিনিস হচ্ছে প্রয়োজন এইখানে, যে মাংসওয়ালা কি করতেছে, যে আমি অনেক দিন ধরে মাছ খাই না, আমার মাছের দরকার। ও ওর কাছে যাইব কি কি কিসের কারণে, মাছ আনার জন্য মাংসর বদলে। আবার কাঠুরে কি করতেছে, আমার তো কাঠ আছে, এই কাঠগুলা বিক্রি কইরা আমার ইচ্ছা যে আমি একটু মাংস খাবো, আমার অনেক দিন ধরে মাংস খাই না। সো ও কি করলো, মাংসওয়ালার কাছ থেকে মাংস নিতে চাইবো। ঠিক আছে, আর এই কাপড়ওয়ালা কি চাইবো, যে আমার তো কাপড় টাপড় ঠিকই আছে, বাট আমার ঘরটা মেরামত করা উচিত, আমার দোকানও মেরামত করা উচিত, আমার কাঠ লাগবো। তো এই কাপড়ওয়ালা চলে গেল কার কাছে, কাঠুরের কাছে। ঠিক আছে, আর এই মাছওয়ালা কি করতেছে, মাছওয়ালা বলতেছে যে আমার নায়িকা কইছে যে ওর সুন্দর সুন্দর কাপড় লাগবে, আজকে মাছ বেচা হলে কাপড় না নিয়ে গেলে আমার খাওয়ান বন্ধ। সো ও কি করলো, কাপড়ওয়ালির কাছে আইলো, শপিং লাগবে বউয়ের। তো একক দেখেন এখন প্রয়োজনটা দেখেন, এক একজনের এক একটা জিনিস প্রয়োজন। ঠিক আছে, বাট সবাই কিন্তু জিনিসপত্র এক্সচেঞ্জিং করে নিতে পারতেছে। সবাই কি করতেছে, জিনিসপত্র এক্সচেঞ্জিং করে নিতে পারতেছে, একটা জিনিস আর দিয়া আরেকটা জিনিস ওই নিতে হবে। এখন বলেন তো, ওর দরকার কি, মাংস, তাই না? এর দরকার কি, মাংস। এর কারে দরকার, এর দরকার হইতাছে ডি এর। ঠিক আছে, আর সি এর কারে দরকার, সি এর দরকার হইতাছে এ রে, ওই কাপড় ওই ঘর বানাইবো, আর কাপড় লাগবো, মানে দোকান বানাইবো, ঘর বানাইবো, ওর কাঠ লাগবো। আবার দেখেন এই জায়গায় যে বি আছে, বি এর কারে দরকার, বি এর দরকার হচ্ছে সি এর। কেন সি এর দরকার, ওর বউ কইছে ওর সুন্দরী সুন্দরী সুন্দর সুন্দর কাপড় লাগবো, একটু রূপচর্চা করতে হইব। তো বুঝতে পারছি ঘটনাটা, মহিলা মানুষের ঘটনাটা আমরা কি বুঝবো। তো যাই হোক, তো আর এই যে ডি আছে, ডি এর কি লাগবো, ডি এর লাগবো হচ্ছে বিরে, ওর মাছ লাগবো। ওই অনেক দিনের মাছ খায় না, মাংস খাইতে খাইতে বোরিং হয়ে গেছে গা। এক একজনের এক একটা প্রয়োজন, এইটাই হইতেছে বার্টার সিস্টেমের প্রবলেমটা ছিল। যার যেটা প্রয়োজন আরেকজনের সেটা প্রয়োজন হইতো না, ফলে কি হবে, ওদের ওদের ট্রানজ্যাকশনটা হইতো না, মন মতো হইতে পারতো না, বিভিন্ন প্রবলেম ওরা ফেস করতেছিল। সো এইটার জন্য ওরা পরবর্তীতে কি করছে, নির্দিষ্ট একটা অঞ্চলের ভিতরে, ঠিক আছে, নির্দিষ্ট একটা অঞ্চলের ভিতরে একটা সিস্টেম অ্যারেঞ্জ করছে। যেমন ধরেন যে তখন বিভিন্ন ধরনের অঞ্চল ভাগ করা হইতো। যেমন ধরেন যে এটা একটা পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল হইতে আছে কি এ, তার অনেক দূরে আবার মনে করেন যে সাগর আছে, এটা একটা সাগরের পাশের অঞ্চল, হ্যাঁ, এটা হচ্ছে বি।
ঠিক আছে, তারপরে আরও অনেক দূরে ধরেন যে এই দুইটার থেকেও আরও প্রচুর অনেক দূরে এই জায়গায় একটা অঞ্চল আছে, সেটা ধরেন যে উত্তরবঙ্গের মতো কোনো একটা অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে ধরেন যে ফলন হয় যেমন চাউল ডাউল এরকম টাইপের, এটা হচ্ছে সি। এখন এই যে অঞ্চলগুলো না, এই প্রত্যেকটা অঞ্চল নিজেদের ভিতরে দেখেন আগের কালের গ্রামের ভিতরে সবসময় খেয়াল করবেন যে বিভিন্ন সালিশ বসতো, বিভিন্ন ধরেন যে এই যে মুখ্য মানুষরা ছিল, মানে প্রত্যেকটা গোত্রের ভিতরেই একটা অন্য ধরনের সম্মানিত মানুষরা ছিল যারা একটা কথা বললে একবার কথার ওয়েটটা সবাই মাইনা নিতে বাধ্য ছিল। সো ওইরকম যদি কোনো হাই লেভেলের মানুষ থাকে, মুরব্বী মানুষ যাদের কথা সবাই শুনতো, তো ওই পুরো অঞ্চলের ভিতরে মিটিং বসায়া প্রত্যেকটা অঞ্চলের ভিতরে এই কাজটা করতো। বা ধরেন যে শুরুতেই কোনো একটা অঞ্চলের ভিতরে কি করছে, এরকম মুরব্বী মানুষরা বইলা বসছে যে আমরা যার যা প্রয়োজন হইতাছে আমরা সেইগুলা কি করতে পারতাছি না, প্রয়োজন মতো করতে পারতাছি না। সো আমরা আমাদের মধ্যে কথাবার্তা বললে আমাদের এমন একটা সিস্টেমের ভিতরে আসতে হইব যেই সিস্টেম থেকে আমরা সবাই যার যার কাজগুলো করতে পারবো, কোনো একটা জিনিস আদান প্রদান কইরা। আর যেই জিনিসটার আমরা সিলেকশন করবো ওই জিনিসটার এতটুকু ভ্যালিউ সবার দিতে হইব যে ওই জিনিসটা নিয়ে বিশ্বস্ততার সাথে ওই আমাদেরকে এক্সচেঞ্জ কইরা আমরা যেই জিনিসটা নিতে চাই সেটার পরিমাণ অনুযায়ী আমাদেরকে ওই জিনিসটা দেওয়া হইব। এমন একটা ধরেন যে কোনো একটা অঞ্চলে আগে এই সিস্টেমটা বার করছে, ঠিক আছে। বার করার পরে দেখা গেছে যে এই অঞ্চল কী কইছে, আমরা হচ্ছে কোনো একটা বীজ দিয়া, বীজ কি ওই যে ফলমূলের বীজ, এরকম কোনো একটা বিশেষ বীজ ধরেন, হ্যাঁ বিভিন্ন ধরনের বীজ হইতে পারে না, তো এরকম বিশেষ ধরনের বীজ বা বিসি কইতে পারি, এটা দিয়ে আমরা ট্রানজ্যাকশন করবো। এই বিসিগুলো নিয়ে যাবো, হিসাব করে দিমু, তারপরে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট দিব। আবার সেম বিসিটা যদি এখন মাংসওয়ালা নিয়ে মাছওয়ালার কাছে দেয় তাহলে মাছওয়ালারে মাছ দিতে বাধ্য। আবার সেম বিসিটা নিয়ে যদি মাছওয়ালায় কী করে কাপড়ওয়ালারে দেয়, কাপড়ওয়ালা কাপড় দিতে বাধ্য। এখন এই বিসিটাই যদি আবার কাপড়ওয়ালা কাঠওয়ালারে দেয় তাহলে কি কাঠওয়ালাও ওরে কাঠ দিতে বাধ্য। তার মানে সবার কাজগুলা ইজিলি সবাই করতে পারতেছে জাস্ট এই একটা সলিউশন দিয়া, তাই না? এমন একটা অঞ্চলে যখন একটা কারেন্সি বার করবো, এটা তখন ওদের কাছে একটা কারেন্সি সিস্টেম হয়ে গেছে। তো এমন একটা কারেন্সি যখন বার করে ফেলবো তখন আশেপাশের যে অঞ্চল ছিল না, এই দূরে ধরেন যে থেকে কেউ একজন বেড়াইতে গেছে, ওইদিকে আত্মীয় স্বজন ছিল, বা ধরেন যেমন লগের এলাকায় কোনো একটা ডার্লিং ছিল, দেখে দেখা করতে গেছে আর কি, ডেটিং মারতে গেছে। তো এই ঘটনা জানি না গেছে, এই ঘটনা পরে ওদের মুখ খোঁজে এই মূর্খ জ্ঞানী মানুষ ছিল, আই মিন জ্ঞানী মানুষগুলা ছিল, ওরাও জেনে গেছে। তো ওরাও কি করছে, ওদের কোনো একটা কারেন্সি বার করছে। এখন যেহেতু ওরা সমুদ্রের পাশে, ওরা ওদের তো আর বীজ নাই, তাহলে ওরা কি দিয়ে কারেন্সি বানাইবো? ধরেন যে সমুদ্রের পাশে ছিল, ওরা সিশেল বা শামুক টামুক ঝিনুক টিনুক সাগরের পাড়ে আসতো, ওই ডিরে ওরা ওদের কারেন্সি বানায় নিছে যে ওই জিনিসগুলো অনেক দেখতে সুন্দর আছে, টেকসই আছে, এটা আমাদের কারেন্সি, ঠিক আছে। এখন আবার ধরেন যে উত্তরবঙ্গের দিকে মনে করেন যে এরকম টাইপের কোনো একটা এরিয়া ছিল যে জায়গায় প্রচুর পরিমাণে ফলন হইতো, চাউল হইতো, ডাউল হইতো, আরও বিভিন্ন ধরনের। ধরেন যে ওরা কী করলো, ওরা মনে করেন যে চাউল দিয়া ওজন কইরা, ধরেন যে কী করলো, চাউল দিয়ে ওজন করে, হ্যাঁ চাউল দিয়ে, ধরেন যে চাউল দিয়ে ওজন কইরা ওদের করে নিল। মনে করেন যে একটা চাউলের বস্তা বিভিন্নভাবে প্যাকেটের ওজন অনুযায়ী আন্দাজ থাকতো, ওইটি দিয়ে ওরা কারেন্সি হিসাবে ওদের প্রয়োজনীয় জিনিসপত্র এক্সচেঞ্জ করতো। এরকম সিস্টেম বানায় নিছে। তো এখন দেখেন একটা এলাকার থেকে সিস্টেম শুরু হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ছড়ায় পড়ছে এই সিস্টেমগুলো। ওদের এরিয়া বা অঞ্চল অনুযায়ী ওরা কারেন্সি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সৃষ্টি করে নিছে। এখন ওদের যা যা প্রয়োজন ওরা কিন্তু ওই জিনিসপত্র দিয়েই ট্রানজ্যাকশন করতে পারতেছে, তাই না? তাহলে এইগুলো এই ঘটনা। আমরা একটু নিচের দিকে যাই। তো এখন মাত্র যেটা বলছিলাম যে একটা অঞ্চল কী করছে, বিচি দিয়া নিজেদের ট্রানজ্যাকশন করতে পারছে। যেমন এই লোকটারে দেখেন, বিচি দিয়া কোনো একটা পশু প্রাণী বা গবাদি পশুর প্রয়োজন হয়েছে যে ও এটা মানে চাষাবাদ করে খাইব, সেই ক্ষেত্রে ও কী করছে, ওই পরিমাণ বীজ দিয়া এই লোকের স্যাটিসফ্যাকশন করছে। তারপরে ও কী করছে, ওর পশু দিয়ে দিছে, নেন এবার আমি বীজ। তারপর এই লোক বীজ দিয়ে কী করছে, এর যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো কেনাকাটা করতে গেছে। এরকমই তো বিষয়। তাহলে কি এই বিসিটা হচ্ছে কি এক জায়গায় ট্রানজ্যাকশন হিসাবে ইউজ করছে, মানে কারেন্সি হিসাবে বা ট্রানজ্যাকশন করার লেগা। দেখেন সেম বিচি দিয়ে মাছ কিনতেছে, বাজারে গিয়ে বাজার করতে পারতেছে, এটা হচ্ছে এক ধরনের ট্রানজ্যাকশন গেল। আবার আরেকটা অঞ্চল কি বলছিলাম, চাউল টাউল দিয়া, এই যে ওরা চাউল দেখেন চাউল টাউল মাপ দিয়া কি করতেছে, ওদের বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতেছে। দ্যাটস ওয়াই আরেকটা অঞ্চলের দিকে ধরেন যে উত্তরবঙ্গের দিকে, এটা আমি জাস্ট একটু এক্সাম্পল দিলাম, কারণ যেই জায়গায় যেই জিনিসটা ভালো ফলে, কারণ তখনের মানুষ চলতে হচ্ছে চাষাবাদ দিয়া বা ফার্মিং দিয়া, ঠিক আছে, ওইটাই ছিল তখনের মানে মুখ্য বিষয়, এত উন্নত ছিল না। সো এই কারণে এইগুলো বলতেছি। তো দেখা গেছে যে ওরা কী করতেছে, চাউল দিয়ে নিজেদের যত ট্রানজ্যাকশন আছে, চাউল দিয়ে ডাউল লাগবো, আলু লাগবো, শশা লাগবো, গাজর লাগবো, ফুলকপি লাগবো, যার যা লাগবো খালি চাউলের হিসাব দিয়ে ওজন করে সিস্টেম করে সবাই ট্রানজ্যাকশন করতেছে। আবার দেখেন যারা সমুদ্রের পাড়ে আছে, ওরা সিশেল, শামুক টামুক, ঝিনুক, সমুদ্রের পাড়ে বিশেষ করে যেগুলো পাওয়া যায় ওইগুলা দিয়ে ট্রানজ্যাকশন করতেছে।
এখন এইটার ফলে কিন্তু একটা প্রবলেম হয়েছে, ওরা সবাই সবার ট্রানজ্যাকশনগুলো ঠিকই করতেছে, বাট কিছু প্রবলেম এখানে দাঁড়াইছে। কি প্রবলেম দাঁড়াইছে? প্রথম প্রবলেম দাঁড়াইছে যারা বিস দিয়া বা বিসি দিয়া ট্রানজ্যাকশন করতেছিল, ওদের কি প্রবলেম দাঁড়াইছে? ওদের বিসির একটা নির্দিষ্ট সময় পরে ঠুসঠাস নষ্ট হয়ে যেত গা। ফলে কি, ধরেন যে আজকে আপনি অনেক পরিশ্রম কইরা অনেক বিসি সংগ্রহ করে ফেলাইছেন, আপনি এখন অনেক টাকার মালিক হয়ে গেছেন, আপনার প্রয়োজন মতো সব কিছু করতে পারতেছেন, বাট আপনি আপনার ওই ধন সম্পদটারে হোল্ড করতে পারতেছেন না, ঠিক আছে? ইনস্ট্যান্ট খরচ করে ফেলাইতে হইতাছে, নষ্ট হয়ে যেত। এই কারণে ওরা একটা প্রবলেমে ফেস করতেছিল, এইটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি ফেস করতেছিল? সেম বিচিটা, ঠিক আছে, এই যে বীজটা দেখতেছেন, এই সেম বিচিটা অনেকে চাষ করতে পারতো। ফলে কি হইতো, যারা এই বিসিটা চাষ করতে পারতো ওরা খুব সহজেই খালি বিসিটা চাষ করতো, ইচ্ছা মতো টাকা হয়েছে ওর কাছে, আর ওরা সারাক্ষণ ঘুমাইতো, ঘুরতো ফিরতো, চিল করতো। ফলে ওরা সহজেই দুনিয়া যেতেছিল গা। আর বাকি যা মানুষ ছিল সমাজের মধ্যে, ওরা অনেক পরিশ্রম কইরা, বাকি কাজকর্ম কইরা, পশু পাইলা, তারপরে হচ্ছে ধরেন যে ফলমূল ফুলাইয়া, মানে অনেক খারাপ অবস্থা ওদের, ঠিক আছে, অনেক কষ্ট কইরা বাকিগুলা ওরা কোনো মতো এই বিসিগুলো সংগ্রহ করতেছিল কারেন্সি হিসাবে। তার মানে কি, একদল পার্টি কিছু না কইরাই বড়লোক হয়ে যাইতেছিল, ইজিলি আরামে এসে জীবন কাটাইতেছিল, আর একদল মানুষ অনেক কষ্ট করতে হইতেছিল। তার মানে ওরা অবশ্যই প্রবলেম ফেস করতেছিল। ওকে, তারপর এই চাউলের যারা ছিল না, ওগুলোর একটা প্রবলেম ছিল কি, ওদের প্রচুর পরিমাণে বাজার করতে গেলে দেখা যেত যে পরবর্তীতে চাউলও একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যেত, তারপরে বস্তায় বস্তায় এটা নিয়ে পরে ক্যালকুলেশন করতে হইতো, মানে এইটাও একটা অনেক বড় সমস্যা। জাস্ট এক্সাম্পল হিসাবে বলতাছি। তাহলে মানে কি, ওদের কারেন্সি দিয়ে ওরা পুরাপুরি স্যাটিসফ্যাকশন না। তারপরে ওদের ক্ষেত্রেও সেম, যারা চাউলের ধরেন যে চাষাবাদ করতেছে, চাউল করতেছে, ফলাইতেছে, হ্যাঁ, মানে ধান মান ফলাইতেছে, তো ওরা কিন্তু আবার দেখা গেছে যে কিছু না কইরে অনেক টাকা কামাই ফলাইতেছে, ওরা রাজার আলে জীবন কাটাইতে পারতেছে। বাট যারা অন্যান্য জিনিস ফলাইতেছে, যেমন আলু আছে, ফুলকপি আছে, বাঁচতে গেলে ওইগুলোও ফলাইতে হইতে পারে, তো ওরা কিন্তু একদম ফকিরের মতো অবস্থা, আর অনেক কষ্ট করে বাঁচতে দিতেছে, তো ওদেরও প্রবলেম আছে, তাই না? আবার সেম দেখেন সিশেলের যে বিষয়টা, এটাও কিন্তু একই ধরনের, বাট এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এটা যুগের পর যুগ স্ট্রংলি থাকে, এটা নষ্ট হয় না, ঠিক আছে? সিশেল, শামুক, ঝিনুক এগুলা। কিন্তু এটার একটা প্রবলেম কি, অনেকে দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের জিনিস, ডাব বিক্রি করতেছে, তারপর সমুদ্রের আশেপাশে যেসব ফলাদি পাওয়া যায়, কলা হইতে পারে, আর বিভিন্ন জিনিস, তো এইসব বিক্রি করতেছে, সমুদ্রের মাছ দুইটা পরে বিক্রি করতেছে, অনেকে ওই জায়গায় টুকটাক শিকার করে হাঁস মুরগিও বিক্রি করতে পারতেছে। সো এই বিষয়গুলো কি হইতাছে, পরবর্তীতে ওরা প্রচুর কষ্ট করে টাকা আর্ন করতেছে, বাট আরেক দল পার্টি কি করতেছে, যার সমুদ্র থেকে ঢেউয়ের সাথে সাথে ঝিনুক শামুক আসতেছে, ওইগুলো টুকায় টুকায় কারেন্সি হিসাবে জমাইতেছি, অনেক বড় লোক হয়ে গেছে গা, নিজেদের মানে কিচ্ছু না কইরাই রিল্যাক্সে থাইকা নিজেদের যেই টাকা পয়সা সেগুলো জমায়া নিজেরা আরামে এসে বাঁচতে পারতেছে। সো এটা একটা ইমব্যালেন্সের তৈরি হয়েছে সমাজের ভিতরে, যে এটা খুবই খারাপ একটা বিষয়, তাই না? তো এই সমস্যাগুলো সমাধানের লেগেই পরবর্তীতে কি হয়েছে, পুরা, এটা প্রথমে একটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে শুরু হয়, এটা আমরা বুঝতে পারতেছি। তো ফার্স্ট টাইম একটা মেটাল টাইপের আবিষ্কার করা হয়েছে, যে এমন কোনো একটা জিনিস আমগুলো লাগবো। এখানে আরেকটা প্রবলেমও ছিল, কি প্রবলেম ছিল সেটাও একটু বললে আমি। যেমন ধরেন যে আমি বলছিলাম যে একটা অঞ্চলের কারেন্সি আরেকটা অঞ্চলের সাথে মিলে না, যেমন এই দুইটা হইতাছে একটা অঞ্চলের কারেন্সি, তাই না? ধরেন যে এটা এইটা হইতাছে আরেকটা অঞ্চলের কারেন্সি, ঠিক আছে? ধরেন এটা হইতাছে বি, এইটা হইতাছে আরেকটা অঞ্চলের কারেন্সি, ঠিক আছে? ধরেন এটা হইতাছে সি, বা একটা দেশের কারেন্সিও ধরে নিতে পারেন, জাস্ট এক্সাম্পল হিসাবে। এখন এই এর পার্টি গিয়া যদি বীজ দিয়া এই দানওয়ালাগারও কয় যে ভাই আমি এই নেন, আমি আপনার এক থলি বিসি দিলাম, আপনি আমার একটা কাজ করেন, আমারে দেন, কি বলে এটারে, ওই যে ফুলকপি দেন, আলু দেন, তারপর হচ্ছে বাঁধাকপি দেন, তারপরে ডাল দেন, টমেটো দেন, ওই লোকে কি দিব না, কারণ ওরা বিসি দিয়ে ওদের কারেন্সি মনে করে না, ওরা কারেন্সি মনে করে ওদের চাউল রে, ঠিক আছে, যেগুলো মানুষ ওজন দিয়ে মাইপা মাইপা আনা নেওয়া করে, মানে ওদের বাকি ট্রানজ্যাকশনগুলো করতে পারে, ওরা কারেন্সি মানে চাউল রে। এখন আবার দেখা গেছে চাউল নিয়ে কি করলো, একজনে গেল হইতেছে ওই সমুদ্রের পাড়ে যে এলাকা ছিল ওই জায়গায় গিয়ে বললো যে ভাই আমি এইগুলো আপনার দিলাম, আপনি আমার একটা কাজ করেন, আমার মাছ দেন, বা এরকম এরকম বিষয়ে বললো আর কি, ধরেন। তো এখন ওরা কি করতেছে, ওরা দিব না বলতেছে, কারণ কি, ওদের কারেন্সি হইতাছে এই ঝিনুক টিনুক টাইপের জিনিসগুলা, শামুক, ঝিনুক, সিশেল, এইগুলা। তো এখন ওরাও দিতেছে না, ফলে কি দেখেন, এক একটা অঞ্চলে এক এক ধরনের কারেন্সি আছে, আর কেউ যদি নিজের অঞ্চল থেকে বাড়ায়া বাহিরের একটা অঞ্চলে যায়, বাহিরের অঞ্চলের সাথে ট্রেড বা ট্রানজ্যাকশন করতে পারতেছে না, এটা কিন্তু অনেক বড় একটা আরেকটা ইমব্যালেন্সের সৃষ্টি হয়েছে সমাজের ভিতরে, ঠিক আছে? তো এইটা সলিউশন করার লেগে মূলত সব জায়গার যত মানুষ আছে সেরা সবাই মনে করেন যে ততদিনে মনে করেন যে যথেষ্ট পরিমাণে আধুনিক হয়ে গেছে, সবাই সবার কাজ পর্যন্ত আসা যাওয়া করতে পারে ইজিলি,
ধরেন যে বিভিন্ন গাড়ি মারি বাড়ায় গেছে, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এরকম কিছু একটা, তো দূরে থেকে আসা যাওয়া করতে পারে, ফলে সবার কমিউনিকেশন সিস্টেমটা খুব উন্নত হয়ে গেছে। তো তখন কি করছে, সবাই আলাপ আলোচনা কইরা একটা মেটাল বার করে ট্রাই করছে যে এমন একটা ধাতু আমগোল লাগবো বা প্রোডাক্ট লাগবো যেইটা দিয়া পুরা পৃথিবীর সবাই ট্রানজ্যাকশন করতে পারবো, আর হচ্ছে ধরেন যে আর যেটার সবাই ভ্যালিউ দিব, যে এই জিনিসটা একটা ভ্যালুয়েবল জিনিস, এটা আমরা কারেন্সি হিসেবে মাইনে নিতে বাধ্য, ঠিক আছে। এরকম একটা হয়তো বা শুরুতে কোনো একটা অঞ্চল থেকে শুরু হয়েছিল, যেটা জানি না, এটা বলে লাভ নেই, বাট এরকম তো কিছু যে কোনো একটা জিনিস কোনো একটা অঞ্চল থেকে বা দেশ থেকে শুরু হয়, তাই না? সো এরকম একটা ধাতু বার করতে গিয়া সবাই দেখলো যে গোল্ড এমন একটা ধাতু, গোল্ডের পরে সেকেন্ডে আসে হচ্ছে রূপা, ঠিক আছে। এমন একটা ধাতু, স্বর্ণ আর রূপা আর কি, তো এমন ধাতু যেইগুলা পৃথিবীতে আছে অনেক, বাট তাও লিমিটেড, গড গিফটেড, ঠিক আছে। সো এই ধাতুটা পৃথিবীতে এতটুকু পরিমাণে আছে যেটা দিয়ে আমগর পুরো পৃথিবীতে ট্রানজ্যাকশন করা পসিবল। আর এটা অনেক বেশিও কোয়া যাবে না যে সবাইয়ের কাছে অভাব থাকবো না পাহাড় পরিমাণ, এতও না। সো এটার লিমিটেডও আছে, আবার এটা দামিও জিনিসটা। সো এইটা দিয়ে আমরা ট্রানজ্যাকশনগুলো করতে পারি চাইলে। তো এই তারপর থেকে হচ্ছে গোল্ডের দিকে সবাই শিফট হয়েছে, যে প্রথম ফার্স্ট টাইম কারেন্সি হিসাবে গোল্ডরে মানুষ বাচ্চা নিছে, ফার্স্ট কারেন্সি ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো পৃথিবীব্যাপী যদি কোনো কারেন্সি হিসাবে কি কোনো জিনিসটা ভ্যালিউ দেওয়া হয়, এর আগে একটা কারেন্সি বীজ আরেকটা জায়গায় চাউল এক্সচেঞ্জ হইতো না, ট্রেড হইতো না, বাট ফার্স্ট টাইম পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ব্যাপী কারেন্সি হচ্ছে গোল্ড, আর অনেক ভ্যালুয়েবল পদার্থ, ঠিক আছে। সো এইটারই সবাই ভ্যালিউ দিছে। পরে দেখা গেছে যে এইটা ভ্যালিউতে আসার পরে আসলেই দেখা গেছে এটার ভ্যালিউ তো অনেক ভালো লেভেলের, পৃথিবীর সব জায়গায় এটা দিয়ে ট্রানজ্যাকশন করা যাইতেছে। বাট এটারও কিছু একটু রিস্কি বিষয় ছিল, কি তখন বিভিন্ন ডাকাত ছিল, বাটপার ছিল, চোর ছিল। তো এটা বেশি পরিমাণে যার কাছে থাকতো ওর কাছে ডাকাইতি চুরি হওয়ার পসিবিলিটি ছিল। তারপরে এটা বহন করাটা একটা ঝামেলা ছিল, রিস্কি বিষয়, একটা সাইজ বড় হইতে পারে তখন। কিন্তু এখন তো গোল্ডের টুকরা দেন যে ছোট্ট ছোট মানুষ গয়না বানায়, তখন গোল্ডের টুকরা ছিল বিস্কিটের মতো, লম্বা লাডির মতো, তারপরে বড় বড় কয়েন, বড় বড় পয়সা। এখন তো ফকিন্নি মার্কা পিচ্ছি পিচ্ছি পয়সার গোল্ডও দেখবেন না, তখন গোল্ডের পরিমাণও অনেক বড় বড় ছিল। সো এটা রিস্কি জিনিস ছিল, ইভেন থলির মধ্যে বাঁধা থাকতো, কসর কসর করতো। তো এটা অনেক বিষয় কাহিনী, তো রিস্কি ছিল অ্যাটলিস্ট, তাই না? বাট ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিউ দেওয়া হইতো ফার্স্ট কারেন্সি হিসাবে। তো পরে কি করলো, এটারে ওরা বিভিন্নভাবে ভাগ করলো, বিভিন্ন হিসাব করলো। যেমন ধরেন যে একটা মানুষ তো বড় কাজও করতে পারে, বা ভালো মানে দামি কিছু কিনতে পারে, কম দামি কিছু কিনতে পারে। তো সেই ক্ষেত্রে কি করব, বড় একটা গোল্ডের টুকরা দিয়ে এসে পড়বো না। তারপরে এইটারে পরিমাপ করার জন্য গোল্ডের টুকরারে বিভিন্ন বিভিন্ন পয়সা আকারে বা বিভিন্ন সাইজ আকারে ভাগ করছে, ঠিক আছে। পরে যাতে আরও ছোট্ট ছোট্ট কাজ করতে পারে সেটার জন্য গোল্ডের পাশাপাশি রূপারেও ভ্যালিউ দেওয়া হয়েছে কারেন্সি হিসাবে। তো হিসাব মতে যা আসে আর কি, একটা স্বর্ণের যে মুদ্রা থাকে বা পয়সা থাকে ওইটার সমপরিমাণ 12টা রূপা। তার মানে কি, 12টা রূপার পয়সা সমান একটা গোল্ডের পয়সার সমান। তার মানে কি, ছোট্টখাট্টো ট্রানজ্যাকশনগুলো রূপা দিয়ে করতে পারতো, আর একটু তার চাইতে বড় ট্রানজ্যাকশন হইলে সেটা গোল্ড দিয়ে করতে পারতো, অথবা পয়সা দিয়ে করা যেত, মানে রূপা দিয়া, বাট এটা অনেক পরিমাণে রূপার দরকার হইতো তখন। তাও অ্যাটলিস্ট একটা ব্যালেন্স আসছে সমাজের মধ্যে। ইভেন এখানে আরেকটা প্রবলেম ওদের সলভ হয়ে গেছে, যে স্বর্ণ আর রূপা পুরা পৃথিবীর যদি আগুন লাগা জায়গা, পুরা পৃথিবী সিদ্ধ হয়ে যায়, তাও এই জিনিসগুলো গায়ে হইও না, এমন ম্যাটেরিয়াল এগুলা। সো বুঝতেই পারতেছেন কতটুকু ভ্যালুয়েবল, মানে নষ্ট হওয়ারও কোনো চান্সই নাই। তাহলে এতটুকু বুঝতে পারলেন যে প্রথম মানে পৃথিবীব্যাপী যেই কারেন্সি দরকার সেই কারেন্সিও মানুষ পাওয়া গেছে, যেই কোনো দেশে পৃথিবীর যেই কোনো জায়গায় এই কারেন্সিটা ভ্যালিউ দেওয়া হয়, ঠিক আছে। আর তারপরে কি, এই জিনিসটা সহজে নষ্টও হয় না, ইভেন বহন করা যায়, কিন্তু একটু কষ্ট করা আছে, বাট তাও মানুষ করতে পারে, এটা কোনো ব্যাপার না, মানে মানুষের প্রবলেমটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। আর ততদিনে দুনিয়া অনেক আগায় গেছে। তো তারপরের ঘটনাটা একটু চলে আসে হচ্ছে আরও চায়নার দিকে, ঠিক আছে। আমি যতটুকু জানছি বা শুনছি আগের থেকেই, এগুলো আমি বলতাছি, একটা গল্প আকারে বলতাছি। কারো খারাপ লাগলে ভাই ভিডিও দেখেন না, সবার জন্য আমার ভিডিও না। তো এখন ইতিহাস চলে যায় হচ্ছে চায়নার দিকে। তখন হচ্ছে কাদের সময়, রাজা বাদশাদের সময়, ঠিক আছে। প্রত্যেকটা দেশে একটা রাজা ছিল, বা প্রত্যেকটা দেশে 2-3টা জায়গায় ভাগ করা করে রাজা ছিল, এরিয়া অনুযায়ী ভাগ করা। তো ধরে নেন যে দেশ অনুযায়ী রাজা ছিল, দেশ কন্ট্রোল করতো, ওরা যুদ্ধ করে বিভাজন করে নিছে, এরকম বিষয়। তো ঘটনা হইতেছে কই, চায়নার ট্যাং ডাইনেস্টি নামের কোনো একটা অঞ্চল ছিল ধরেন, বা কোনো একটা স্টেটের রাজা ছিল, বা কোনো একটা ধরেন যে কোনো একটা স্টেটের রাজাই ছিল। চায়নার ট্যাং ডাইনেস্টি নামের কোনো একটা জায়গা ছিল যেখানে একটা রাজা ছিল, হ্যাঁ। আমরা এখন ওইদিকে চলে যাই। তো চায়নার এই ট্যাং ডাইনেস্টির যে রাজাটা ছিল, এই রাজাটা হচ্ছিল কি অনেক বিশ্বস্ত একটা মানুষ,
মানে ভালো সৎ হৃদয়ের একটা মানুষ, ঠিক আছে? তো উনি অন্যান্য রাজাদের মতো ছিল না, যারা মনে করেন যে মানুষের উপরে জুলুম করতো, জমি ছিনাই নিত, অগর সুন্দরী সুন্দরী গেলে ওইদিকে গেলাম না, তো বুঝতে আসেনি ঘটনা। তো এরকম অত্যাচার করতো জনগণের উপরে, ওরকম টাইপের রাজা ছিল না, ঠিক আছে? ভালো মনের রাজা ছিল, আর জনগণ যা ছিল এলাকার ওরে অনেক রেসপেক্ট করতো। সো এখন কি হইছে, যেহেতু সৎ রাজা সবাই অনেক বিশ্বাস করতো, আর ওরও একটা ভ্যালিউ ছিল অন্যরকম, আর প্রজাগর খেয়াল রাখতো উল্টা, ঠিক আছে? তো ও অন্যরকম মানুষ। তারপরে কি হইলো, ধরেন যে ওই রাজা একদিন কি করলো, ওর একটা মহলের কাজ করাইলো, ঠিক আছে? আমি এদিকে বলি এখন। ধরেন যে রাজা কি করলো, একদিন ওর কোনো একটা মহলের কাজ করাইছে, নতুন ধরেন যে মহল বানাইছে নতুন একটা, বা ওই মহলটারই কিছু রিপেয়ারিং এর কাজ করছে, মানে বিরাট বড় প্রজেক্টের একটা কাজ করছে। তো যেই লোকে কাজ করছিল সেই লোকে রাজার কাছে আসছে, আয়সা কি বলতেছে যে বাদশাহ সাহেব, আমার কাজ শেষ, আমার মহলে কাজ শেষ, এখন তো আমার পেমেন্ট করার দরকার, বা আমার টাকাটা দরকার, আমার যে পরিমাণ কাজ করছি। তো বাদশাহও ওরে কি করছে, বড় থলিতে বইরা স্বর্ণ মুদ্রা দিয়া দিছে। এখন এত স্বর্ণ মুদ্রা দেইখা কি করছে, ওই লোকে ভয় পেয়ে গেছে যে এত স্বর্ণ মুদ্রা, আমার যে বাড়িতে যাবো, আমার বাড়িতে অনেক দূরে, পাশাপাশি হইতাছে অনেক জঙ্গল টঙ্গল পড়বো, এখন ওর তো ডাকাইতির ভয়ও আছে, চুরির ভয় আছে, এত স্বর্ণ আমার যে ঘর, আমি এত ওই জায়গায় রাখতে পারবো না, আমার এখনো নিজের বড় সড়ো ঘর নাই বা শক্তিশালী প্রপার্টি নাই যে আমি এই জায়গায় এখানে রাখবো এত স্বর্ণ মুদ্রা। সো আপনি একটা আমি এখন কি করতে পারি? তখন এই লোকে বলছে যে আমি কি করতে পারি। তখন রাজা তো সৎ মনের মানুষ ছিল, রাজাও বুঝতে পারছে যে হ্যাঁ, এখন যদি ওই স্বর্ণগুলা নিয়ে যায় হয়তো ওর ঘরেতে চুরি হয়ে যাবো, কারণ সবাই জানে ওই আমার মহলে কাজ করছে, ওর কাছে প্রচুর টাকা আসবো। অথবা আরেকটা কাজ হইতে পারে যে রাস্তা থেকে ওরা ডাকাইতি করতে পারে, কারণ এখন প্রচুর ডাকাইতি হয়, তখন ডাকাইতি হইতো প্রচুর। সো এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ ওরে কি করলো, বা রাজাই বলি, ওরে একটা সিস্টেম দিল। কি সিস্টেম দিল, যে তুমি একটা কাজ করো, আমার তোমরা সবাই তো অনেক বিশ্বাস করো, আর তোমরা জানো আমি কোনোদিনও আমার প্রজারে নিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করি না, আমি প্রজারে ঠকাই না। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি আমারই কোষাগারের মধ্যে টাকাটা রাইখা দিতে পারো একটা তোমার জমানত হিসাবে বা তোমার সিকিউরিটি হিসাবে। আর আমি তোমার কি করি, একটা দলিল দিয়া দেই, যেই দলিলের ভিতরে আমার শাহি স্ট্যাম্প ডিস্ট্যাম্প সব থাকবো, তুমি পরবর্তীতে ইভেন লেখাও থাকবো, তুমি এত টাকা আমার কাছ থেকে পাইবা, তুমি যেই কোনো সময় এই স্ট্যাম্পটা দিয়া এনি টাইম, দিন হোক রাত হোক, যেই কোনো সময় এই স্ট্যাম্পটা দেখাইলেই আমার খাজানসি যে আছে, মেবি খাজানসি বলে যে কোষাগার সামলায় বা টাকা পয়সার হিসাব সামলায়, তো ওরে তুমি দেখানোর সাথে সাথে ও তোমার টাকা দিয়া দিব, ঠিক আছে? তো ওই লোকে এই প্রস্তাব পায় রাজি হয়ে গেল, কারণ বাদশাহ যেই প্রস্তাব দিছে, হেয়ার কোষাগারেতে সেফ জায়গা তো আর নাই, আর এতগুলা স্বর্ণের বিষয় বা এতগুলা টাকা পয়সার বিষয়। তো ওই লোকেও রাজি হয়ে কী করলো, ওই স্ট্যাম্পটা নিয়ে চলে গেছে, ঠিক আছে? ধরেন যে ওই স্ট্যাম্পের ভিতরে কি ছিল, ধরেন যে ওই লোকের যে স্ট্যাম্প দিছে রাজা, দেখতে অনেকটা এরকম দলিলের টাইপের ছিল, বা রিসিপ্ট কিছু কিছু একটা ছিল যেখানে লেখা ছিল, রাজার সিল চাপ্পর ছিল, ঠিক আছে? এইটাই হতেছিল রাজার দেওয়া সেই ফার্স্ট একটা কাগজের টুকরা, যেটা কাগজের টুকরার মধ্যেও একটা ভ্যালিউ থাকে। স্বর্ণ এতদিন কি জানতাম, যে এতক্ষণ আমরা কি জানছি, যে স্বর্ণের মধ্যে একটা ভ্যালিউ ছিল, দ্যাটস ওয়াই ট্রানজ্যাকশন করতে পারছে। বাট এইটাই হইতাছে সেই ফার্স্ট কাগজের টুকরা যেইটারও ভ্যালিউ ছিল। কেন ভ্যালিউ ছিল? কারণ এই কাগজের টুকরার পিছনে রাজার কোষাগারের মধ্যে থাকা গোল্ড ছিল। আর রাজা হচ্ছে বিশ্বস্ত, সবাই পুরা ওই অঞ্চলে যারা ছিল রাজার এরিয়ার আন্ডারে, সবাই রাজার অন্ধের মতো বিশ্বাস করতো, রাজা এত ভালো মানুষ, ঠিক আছে? সো এখন সবাই এই কাগজটা দেখে কি বুঝবো, যেহেতু রাজার এই জায়গায় সিল চাপ্পর আছে, যাওয়ার সাথে সাথে রাজার টাকা দিয়ে দিব, তার মানে কি এই কাগজটার অবভিয়াসলি ভ্যালিউ আছে, তাই না? এইটাই হইতে পারে ধরেন যে দুনিয়ার ফার্স্ট বিশ্বস্ত কোনো কাগজের টুকরা, যেইটা দেখাইলেও মানুষ টাকা পয়সা দিব বা জিনিসপত্র দিব, এরকম অবস্থা, ঠিক আছে? তারপরে কি হইলো, ধরেন যে এই জায়গায় এই যে লোকটা আছে না, এই যে লোকটা আপনার করছে, কি বলে, ওই যে রাজার কাজ করছে, আর এই এই যে দলিলটা পাইছে বা একটা রিসিপ্ট ধরেন যাই ধরেন এটা পাইছে রাজার কাছ থেকে, অনেক টাকা, অনেক মানে এটার পিছনে অনেক স্বর্ণ আছে ওর, বা অনেক পরিমাণে টাকা আছে এই রিসিভের পিছনে। এখন কি হইলো, ওর পাশের বাড়িতে ওই লোকটার বাড়ি ধরেন যে এইটা, ঠিক আছে? ওই লোকটার পাশের বাড়িতেই ধরেন যে একটু ভালো কোয়ালিটির গরমর আছে, কিছু একটা আছে, আর ওই লোকটার প্রপার্টিও খুব সুন্দর, আশেপাশে গাছপালা টাছপালা সহ। তো ওই ছিল হচ্ছে এরকম অবস্থা, এই কারণে ওই গোলটা আনে নাই। বাট এই লোকটা কি করবো, এখন ওর প্রপার্টি বেচা, একটা ব্যবসায়ী মানুষ, ওই কি করবো, ওর প্রপার্টি বেচা এখন চলে যাবো হচ্ছে এই শহর ছাইরা অন্য শহরের দিকে, অন্য রাজার আন্ডারে বা অন্য রাজার কোনো একটা এলাকায়, যেখানে ওর ব্যবসাটা আরও ভালো করে করতে পারবো, ইভেন ব্যবসা ঘুষায় ফেলাইছে। তো এখন কি করবো, এটা সেল করে দিব, ইমিডিয়েটলি কী করে দিব, সেল করে দিব। এখন আশেপাশে অনেক মানুষ আছে যাদের টাকা আছে, ওরা কিনা ফেলাইতে পারে, তাই না? এখন এই লোক যেই জায়গা দিয়া যাইবো, ওই জায়গা দিয়া কি পরে
এই দিক দিয়ে যাইবো আর ওইদিকে হচ্ছে রাজার মহলও পড়ে, ঠিক আছে। এই লোক হচ্ছে এই জায়গা দেওয়া যাবো, ওই জায়গায় রাজার মহলও পড়ে। সো ওই গিয়া কী করলো, ওর কাছে যেহেতু রিসিপ্ট আছে, শাহী রিসিপ্ট এরকম রিসিপ্ট আছে, ও গিয়া কী করলো, ওই লোকেরা বললো দেখো তুমি তো জানো আমি কিছুদিন আগে রাজার কাছে কাজ করছি, আমি কিন্তু প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা পাইছি। আর যেই পরিমাণে এই কাগজের মধ্যে আমার যেই পরিমাণে স্বর্ণমুদ্রা আছে, এই স্বর্ণমুদ্রা দিয়া আমি তোমার এমন গড় দুইটাই কিনতে পারবো, বাট আমার এত ঘর দরকার নাই, তুমি যেহেতু এটাই বিক্রি করে যাইতেছো, তোমার বিশ্বস্ত মানুষ তুমি আমার, তুমি এই কাগজটা নিয়ে রাজারে দিয়া দাও, তাহলে কি হইল, তুমি হচ্ছে ওই স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যাবে আর আমি তোমার এই জায়গাটা আমার নামে লেখা দিয়ে যাও। শেষ, ক্লিয়ার। ফলে কি হলো, এই জায়গার যে মালিক ছিল ওই খুশি হয়ে গেল, ওই আরও বেশি টাকা পাওয়া গেছে। আর ব্যবসায়িক মানুষ বুঝেনি, 1 টাকা পাইলেই ওইটা দিয়ে বেশি খুশি, 1 টাকা লাভ হয়েছে এইসব করে। সো অয়ও বেশি পাওয়া গেল, অয়ও খুশি, আর অয়ও প্রপার্টি পাওয়া গেল, ওর এই স্বর্ণমুদ্রা চুরি হওয়ার কোনো সমস্যা নাই, ওই প্রপার্টি কিনা ফেলাইলো, দুজনই হ্যাপি। তো যখনই এই লোক যায় এই রিসিপ্ট দিয়ে রাজার কাছ থেকে টাকাটা নিয়ে নিছে, তখন রাজা একটা জিনিস খেয়াল করছে, রাজা না আশেপাশের যে লোকজন ছিল ওরাও খেয়াল করছে যে আরে একটা শাহী রিসিপ্ট দিয়া কি সুন্দর এত বড় একটা প্রপার্টি কিনা ফেলাইছে। এমন অনেক মানুষ ছিল আশেপাশে যারা দেখে কি করছে, আরে বাবা রে বাবা, একটা রিসিপ্ট দিয়ে এত বড় সম্পত্তি কিনা ফেলাইছে, আয় রে, আবার রাজা ওরে টাকাও দিয়ে দিছে। এই রিসিপ্ট সিস্টেমটা আসলে ভালো, কালকে মইনার ঘরে চুরি হয়েছে, আজকে যদি এই রিসিপ্টটা থাকতো তাহলে তো মইনার ঘরে চুরি হইতো না, সবটি স্বর্ণমুদ্রা লয়ে গেছে চুরি কইরা। আর কুদ্দুসের বাপের কালকে ডাকাইতে ধরছিল, ওরেও তো সব স্বর্ণমুদ্রা লয়ে গেছে গা। রিসিপ্ট সিস্টেমটা তো আসলে ভালো হয়েছে, একটা কাগজ দিয়ে কেউ নিব না। আর পরে যদি চুরি করে কেউ নিয়েও যায়, ধরা পড়ে যাবো গা, এরকম সিস্টেম। তো এই আছে ঘটনা, মানে কাগজটা নিয়ে কামে লাগাইতে পারতো না, কারণ কাগজটা ভেরিফাই হইব ঠিকঠাক আছে কি না। তো এই কারণে হইতেছে সবাই এটার প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছে। সো যখন এই ট্রানজ্যাকশনটা সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, রাজাও দেখছে যে এত বিশ্বাস করে হের প্রজারা যে ওর কাগজটা দিছে একজনের, বাট ওই প্রপার্টি কেনার বদলে ওরে কাগজটা দিয়ে দিছে আরেকজনের, কাগজটা দিয়া রাজার কাছ থেকে প্রপার্টি বিক্রি করছিল, সেটার টাকাটা নিয়ে যেতেছে। রাজাও দেখা খুশি হয়েছে। তখন এই বিষয়টাই জনগণ গিয়ে আবার রাজার সাথে মনে করেন যে আলাপ আলোচনা করছে যে মহারাজ যদি আপনার কাছ থেকে কেউ এখন স্বর্ণ মুদ্রা নেয় বা রাখে, আপনি ওইরকম সিস্টেম করে দেন যাতে ওইটারে অনেকগুলো টুকরায় ভাগ করে দেন, যাতে আমরা বিশ্বস্ততার সাথে আমগর চুরি হইতেছে, ডাকাই দিতেছে, রাখাটা অনেক রিস্ক, তো আপনার আন্ডারই রাখেন, আর ওইটার বদলে আপনি আমগর এই সুন্দরভাবে রিসিট করে দেন, যেগুলো দিয়ে আমরা বা দলিল করে দেন, যেটা দিয়ে আমরা ছোটোখাটো ট্রানজ্যাকশন হোক বা বড়োখাটো ট্রানজ্যাকশন এটা করতে পারি। তখন একটা এক্সাম্পল হিসেবে করে দিল, যারা 500 স্বর্ণ মুদ্রা পায় যদি কেউ, তাহলে পারলে ওই 500 স্বর্ণ মুদ্রারে কী করেন, 5টা ভাগ করে দেন 100 স্বর্ণ মুদ্রা করে, অথবা পারলে এই 500 স্বর্ণ মুদ্রারে 50 করে ভাগ করে দেন, ঠিক আছে। এরকমভাবে বলছে যে ছোটো 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 আকারে ভাগ করেন, যাতে আমরা দৈনন্দিন ট্রানজ্যাকশনগুলো কী করতে পারি, এই টাকার গোল্ড যদি থাকে সেটা তো করতেই পারতাছি, বাট গোল্ড না থাকলে ওই রিসিপ্ট দেওয়া করতে পারি। তখন বাচ্চাও খুশি হয়ে গেছে, ঠিক আছে আমার প্রজারা আমার এত বিশ্বাস করে, আর আমিও চাই না ওগুলো চুরি ডাকাইতি চিন্তায় হোক। তখন রাজাও মনে করেন যেমন সুন্দর রিসিপ্ট সিস্টেম করে দিছে, ঠিক আছে, ওই রিসিপ্ট দিয়ে মানুষে নিজেদের প্রয়োজনীয় যত ট্রানজ্যাকশন ছিল সবগুলো করতে পারতো। কিন্তু একটা সময় যাওয়ার পরে বা কিছু সময় যাওয়ার পরে বিভিন্ন কমপ্লেন আসা শুরু করে যে বাদশাহ সাহেব বা রাজা সাহেব এই রিসিপ্টগুলা পুরানো হয়ে গেছে, সিরা সিরা অবস্থা, তাড়াতাড়ি সিরা জায়গা নষ্ট হয়ে যেতেছে, কালার নষ্ট হয়ে যেতেছে, হইতেছে, কারণ তখন তো এত উন্নত মানের কাগজপত্র ছিল না। তো এই সমস্যাগুলাই পার করে মানে এক্সচেঞ্জ করে ওই রিসিপ্টগুলো আর নতুন নতুন রিসিপ্ট খাজানসি থেকে বানায় নেওয়া যেত, ঠিক আছে। তারপরে কি হইলো, তারপরে এই মন ধরেন যে কয়েক দশক যাওয়ার পরে কি হয়েছে, ওই জায়গারই একটা জিংজাং টেংজাং কেমন একটা নাম ছিল, আরেকটা রাজা আসছে, ওই রাজা গোলার বংশধরী ধরেন যে, তো ওই আয়সা কি করছে, হিসাব করছে যে ওর খাজানসিরে দিয়ে, খাজানসি হিসাব করো তো আমার যে ইয়ে আছে, খাজানা আছে, বা আমার যেই টাকার গুদাম আছে, সেইখানে দেখো তো কী পরিমাণে, বা আমার যে কোষাগার আছে সেখানে কী পরিমাণে ধন সম্পদ আছে, আমার কী পরিমাণ ধন সম্পদ আর জনগণের কী পরিমাণ ধন সম্পদ। কারণ তখন পর্যন্ত জনগণ ওদের ওই যে দলিল বা রিসিট দিয়ে দিছে সেটার উপরেই ভরসা করতো। দ্যাটস ওয়াই কী হয়েছে, মানুষ ওই রিসিট দিয়েই সব ট্রানজ্যাকশন করছে, ইভেন আরও বাড়ছিল সেইটা। বাট যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করতে চাইতেছে এই জিংজাং না ফিংজাং কি রাজা ছিল এটা। তো পরে কী হইলো, এই হিসাব করে দেখে খাজানসি বলে যে উস্তাদ বা বাদশাহ আমাদের আছে 50% সম্পত্তি আর বাকি 50% জনগণের। পরে ওই কী করলো, ওই ছিল আরও বেশি ব্রেনি মানুষ, ঠিক আছে, ওই ছিল আরও বেশি ব্রেনি মানুষ। তখন ওই কী করলো, বললো যে আমাদের যে 50% আছে আর জনগণের যে 50% আছে, নতুন কইরা এই 50% আর এই 50%-এর লেগা আলাদা কাগজ তৈরি করো, উন্নত মানের কাগজ তৈরি করবা, যেইটা সহজে নষ্ট হইব না। আগেরটার ভিতরে অনেকে চুরি বাটপারি করতে পারছে, এই চুরি বাটপারি যাতে না করতে পারে এমন সিল সাপোর এত উন্নত মানের সিস্টেম করো। তখন ফার্স্ট টাইম পৃথিবীতে কারেন্সি হিসাবে মেবি এরকম টাইপের একটা টাকা বার করছে, ঠিক আছে।
এটার ভিতরে কতগুলো ভেরিয়েন্ট ছিল হয়তো বা টাকা পরিমাণ হিসাবে। সো এরকম টাইপের একটা কাগজ বার করছে যেটা অনেক উন্নত মানের, সহজে কেউ চুরি বাটপারিও করতে পারতো না। ফলে কি কইলো, যাদের কাছে আগের পুরান নকশাগুলো আছে বা পুরান ধরেন যে ওই কাগজগুলো আছে, দলিলগুলো আছে, ওদেরকে বলা হয়েছে যে আপনাদের কাছে যে দলিলগুলো আছে ওইগুলো আমার কাছে দিয়া নতুনটা নিয়ে যান, নতুনটা সহজে নষ্ট হইব না, কিছু হইব না। আর হইতাছে ইভেন সবার মাঝখানে বিলীন করে দিছে, তো আবার বিভিন্ন যারা ব্যবসা করে অগর মাঝখানেও ওই ধরেন যে মানে একটা কারেন্সি সিস্টেম চালু করছে আর কি। কি কি কারেন্সি সিস্টেম, নিজের যে সয় সম্পত্তি ছিল সেইটা নিয়েও টাকা বার করছে, মানে এইরকম কাগজ বার করছে, আর ওর জনগণের যা ছিল এগুলো এক্সচেঞ্জ করে নিছে, পরে যে যতটুকু পাইতো সবার দিয়ে দিছে নিশ্চিন্তে। আর এই হিসাবটা, এই যে সবগুলোর বিনিময়ে এই টাকাটা বানাইছে, এটা কি পরিমাণে টাকা বানাইছে, যেই পরিমাণ গোল্ড আছে বা ধন সম্পত্তি আছে, স্বর্ণরূপা আছে, ওই পরিমাণেই এই কাগজটা ছাপায় ফেলাইছে। তার মানে কি, এইটা একটা আলাদা জায়গায় সেফলি রেখে দিছে, এটা হইতেছে হিসাব। তো পরের কাহিনী কি করছে, জনগণ এবার বইলে দিছে, দেখেন আপনারা যেহেতু এই পুরো একটা সিস্টেম ইউজ করতেছেন, আপনাদের এত ধন সম্পত্তি আমাদের কাছে আছে, এখন এইটারে সিকিউরিটি দেওয়ার লেগে আমার আরও প্রচুর পরিমাণে সৈন্য ইউজ করতে হইতাছে বা হইছে। তারপরে আমার বিভিন্ন আরও একটা খাজানসি দিয়ে হইতাছে না, আমার 10-15টার মতো খাজানসি রাখতে হইতাছে প্রতিনিয়ত কাজের লেগা। সো দেখা গেছে যে আমার একটা অনেক কষ্ট হইতাছে। তো এখন আপনাদের টাকাই যেহেতু আমার কাছে রাখছেন, আমি এত কিছু করে দিতেছি, সো এইটার জন্য আপনাদেরকে এখন সামান্য পরিমাণ একটু টাকা দিতে হইব, যাতে এই লোকগুলা যে কাজ করতেছে ওদের ভরণ পোষণ হয়, অগর বউ বাচ্চা আছে। তো এত সামান্য পরিমাণে টাকা যে কারো গায়েও বাজে নাই, যে প্রজারা আছে, ধরেন যে 100 টাকা ট্রানজ্যাকশন করলে 8 আনা বা 1 টাকা এরকম টাইপের কোনো একটা ফি কাটতো, ধরেন যে 8 আনাই ধরে নেন, এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই তো আছে বিষয়। তো তখন জনগণ ইজিলি মাইনা নিছে যে ঠিক আছে, আপনি অনেক বিশ্বস্ত, আর এই কাজটা করতেছে আম করে, এটা অনেক সহজ হয়ে গেছে, আর এখন যে নতুন কাগজ দিচ্ছেন এটা হচ্ছে অনেক উন্নত মানের, কেউ চুরি বাটপারিও করতে পারতো না, আর এই টাকাটা, এই কাগজটা আমরা সহজে বহন করতে পারতাছি, এখন যেহেতু নষ্ট হইব না, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। সো জনগণও খুশি, ওরাও খুশি। আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এই যে একটা কারেন্সি সিস্টেম বাড়াইছে, এটা কিন্তু তখন যেহেতু কমিউনিকেশন সিস্টেম ভালো ছিল, পুরো পৃথিবীব্যাপী ছড়ায় পড়ছে। তো ছড়ানোর পরে কি হয়েছে, প্রত্যেকটা দেশের যে রাজা বাদশারা ছিল, ওরা ওদের প্রজাদের সুবিধার লেগা একদম সেম এরকম কাগজের সিস্টেম বার করছে। হ্যাঁ ঠিক আছে, যাতে ওরা প্রপার ওয়েতে ওদের ট্রানজ্যাকশনগুলো করতে পারে। এখন এরা বুঝলেন যে প্রত্যেকটা রাজত্বে এরকম বিভিন্ন যার যার কারেন্সি বার করছে, কিন্তু একটা রাজার দেশের কারেন্সি আর একটা রাজার দেশে মিলতো না, কারণ সবাই যার যার মতো এইগুলা তৈরি করছে। এখন তাহলে ট্রানজ্যাকশনগুলো কীভাবে হইতো বা আদান প্রদান কীভাবে হইতো, যখন নিজের এরিয়ার বাইরে, যেমন এই রাজার যেই এরিয়া ছিল, রাজত্ব ছিল, এই রাজত্বের বাইরে গিয়ে অন্য কোনো জায়গায় ট্রানজ্যাকশন করব, তখন এই কাগজের টুকরা রাজার কাছে নিয়ে আইতো, বা দলিলটা বা টাকাটা রাজার কাছে নিয়ে আসতো, রাজা ওই পরিমাণ যেই পরিমাণ গোল্ড আছে সেটা ওই লোকেরা দিয়ে দিত। বা রাজাও কি করতো, এই যে রাজার কাছে গোল্ডগুলো আছে, রাজা ওইগুলো দিয়া বিভিন্ন আশেপাশের অঞ্চলের লগে মানুষের লগে ব্যবসা করতো, কইরা এই ধন সম্পত্তি আরও বাড়ানোর চেষ্টা করতো, তাই না, অনেক সেফলি করতো। তো দেখা গেছে যে রাজা নিজেও এই স্বর্ণগুলা ইউজ কইরা ব্যবসার বিভিন্ন কাজ করতে পারতেছে, আর প্রজারাও যখন বাহিরের সাথে এই নিজের এলাকা ছাড়া বাহিরে ট্রানজ্যাকশন করতেছে, তখন এই কাগজগুলোর বিনিময়ে স্বর্ণ নিয়ে ট্রানজ্যাকশন করতে পারতেছে। ফলে কি বুঝলাম, একটা রাজত্ব ছাড়া যখন আরেকটা রাজত্ব, মানে দুইটা আলাদা রাজত্ব যখন এক অপরের সাথে ট্রানজ্যাকশন করতে যাইতো, তখন এই কাগজগুলোর পরিবর্তে রাজা বাদশাহের কাছে গিয়া ধন সম্পদ নিয়ে আসতো বা স্বর্ণ রূপা নিয়ে তারপরে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতো। এতটুকু বুঝতে পারছেন তো। আর এই কাগজগুলো তার মানে কি, রাজা বাদশারা ছাড়া কেউ প্রিন্ট করতে পারতো না। আর আরেকটা জিনিস বুঝলাম যে এই কাগজের টুকরার পরিমাণ টাকা বা ধন সম্পত্তি রাজার কোষাগারের মধ্যে ছিল। এতটুকু পর্যন্ত এই কাহিনী কিন্তু এতটুকু পর্যন্ত গেল। এইবার কিছু থার্ড পার্টি অ্যাবর্স এটার মাঝখানে জ্ঞানী গুণী শিক্ষিত বাটপার সুর বাটপাটরা যারা এটার থেকে ফায়দা তোলার চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। তো কিছু শিক্ষিত সুরবাটপাট বাড়ানোর পরে কি করছে, ফার্স্ট টাইম প্রাইভেট ব্যাংক নামের একটা সংস্থা খুলে ফেলাইছে। ওরা কি করতো, মানুষের সাথে একদম সেম কাজটাই করতে চাইতো, ট্রানজ্যাকশনের কাজ। মানে এটা কেমনে করতো তাইলে, এর আগে তো রাজা বিশ্বস্ত ছিল দেখা রাজার কাছে স্বর্ণ টন্য রাখতো, ঠিক আছে, তাহলে ওর কাছে কেন রাখবো, তাহলে সবাই রাজার কাছেই রাখবো, তাই না। যে তুই একটা থার্ড পার্টি, আমরা তোর বিশ্বাস করি না, তুই কইতে আইসোস না আইসোস, তোর কাছে আমরা কেন আমগো স্বর্ণ মুদ্রা বা রূপাগুলা এগুলা রাখবো, তাই না। এই একটা বিষয় চলে আসে। তখন ওরা এখানে একটা ট্রিক খাটাইছে, ঠিক আছে। এই ট্রিক খাটাইছে কি, প্রথমে রাজা বাদশাহ যারা ছিল ওই অঞ্চলের, প্রাইভেট ব্যাংক শুরুতে তো কোনো একটা জায়গা থেকে শুরু হয়, তাই না। এগুলো হইতেছে মানে বুদ্ধিমান চুরবাট পারবো কাজ আর কি। তো ওরা কি বুদ্ধি খাটাইলো, শুরুতে রাজা বাদশাহ করে লোভ দেখাইলো যে আমি আপনার এরিয়ার ভিতরে আমার এমন ব্যাংকিং সিস্টেম খুলতে চাইতেছি, এই ব্যাংকিং সিস্টেম খুললে আপনার আমি এতটুকু পার্সেন্ট বা এতটুকু অর্ধেক লাভ দিব আমার কাছ থেকে।
রাজা যেহেতু অটোমেটিক অনেক টাকা পাইবো, তুমি যদি করতে পারো, আমার শাসন তো আছেই, তুমি তো উল্টাপাল্টা কিছু করতে পারবে না আর। ঠিক আছে, তোমার তো রুলসের ভিতরে থাকে সব কিছু করতে হইব। তার মানে তুমি করতে পারো, আর আমার এখান থেকে লাভ হইতেছে, তার মানে আমার তো কোনো সমস্যা নেই টাকা আইলে। রাজা বাদশারা পড়াইলে তো পরে কি করতো ওরা, এখন জনগণে ওগোর কাছে কি লেগা আইসা স্বর্ণ মুদ্রা রাখবে আর টাকা নিবে, কোনো তো অবশ্যই কাহিনী আছে। তখন ওরা একটা ট্রিক খাটাইছে। কি ট্রিক খাটাইছে? এই যে আজকালকার দিনে যে আমরা সুদ দেখতেছি, এই সিস্টেম। সো ওরা কি করছে, জনগণের একটা লোভ দিছে যে তোমরা যেহেতু রাজা বাদশার কাছে টাকাটা রাখতেছো, এই কারণে তোমার বিভিন্ন টাকা দিতে হইতাছে ওর চার্জ হিসাবে, যে তোমার সিকিউরিটি দিতেছে, এই দিতেছে, ওই দিতেছে। তো আমরা কি করবো, তোমার উল্টা টাকা দিমু। তোমরা যদি আমার কাছে তোমার ধন সম্পত্তি বা টাকা পয়সা রাখো, তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর সেইটার জন্য তোমার উল্টা টাকা দিমো। ফলে কি হইলো, তোমার টাকাটাও আমার কাছে সেফ থাকলো, আর পাশাপাশি তোমরা মাস শেষে বা একটা সময় মানে একটা নির্দিষ্ট সময় পরে তোমরা উল্টা আমার কাছে টাকা পাইবা। ফলে জনগণ কি করলো, লুবে পইরা ওদের কাছে টাকা রাখতে মানে ধন সম্পত্তি রাখা শুরু করলো। ইভেন আরেকটা কাজ করলো, ওরা কি করলো, একটা লোন সিস্টেম শুরু করলো। যে মানুষগুলা মনে করেন যে টাকা পয়সার বা ধন সম্পত্তির অনেক প্রয়োজন আছে, ঠিক আছে, ওই মানুষগুলোর লোন দেওয়া শুরু করলো। তো লোন দেওয়ার ফলে কি হয়, ইন্টারেস্ট নেয়। মনে করেন যে 100 টাকা লোন দিছে বা 100 স্বর্ণ মুদ্রার লোন দিছে, 120 স্বর্ণ মুদ্রা করতে তুলে নিব। এই যে 20 স্বর্ণ মুদ্রা লাভ। এখন এই 20 স্বর্ণ মুদ্রা থেকে 10 স্বর্ণ মুদ্রা যদি দিয়া দেয়, ধরেন যে রাজারে বা বাদশারে, আর 10 স্বর্ণ মুদ্রা ওর কাছে রইলো, ওই 10 স্বর্ণ মুদ্রার থেকে যদি 1 স্বর্ণ মুদ্রাও বাড়াইয়া দেয়, এতেই তো প্রজা খুশি। বা 2 স্বর্ণ মুদ্রা বাড়াই দিল, মাঝখানে 8 স্বর্ণ মুদ্রা কার অগর। এই হইতাছে সিস্টেম। এইভাবেই শুরু করছিল শুরুর দিকে। তো জনগণও মনে করেন যে একটা লোন সিস্টেম পাইছে, ভাইরাল হয়ে গেছে। যেই জায়গাতে টাকা পাইব, বাঙালি না খালি দুনিয়ার সব জায়গায় ওই জায়গায় টাকার পাগল। এই সিস্টেমটা ভাইরাল হয়ে গেল। পরে কি হইতেছে, ইন্টারেস্ট সিস্টেম আসিল। এই ইন্টারেস্ট সিস্টেমের ফলে কি হইতো, মানুষে ওই জায়গায় স্বর্ণ মুদ্রা জমা করতো, উল্টা আরও কিছু টাকা সুদ হিসেবে পাইতো। এই যে জিনিসটা হয়ে গেল ভাইরাল। একদিকে মানুষ লোনও পাইতাছে, আরেকদিকে ধরেন যে ইন্টারেস্টও পাইতাছে, মানে লোন দিতেছে, এটাতেও ভাইরাল হয়ে গেল। যাদের টাকা নেই ওরা ব্যবসা করতে পারছে লোন নিয়ে। আর যারা স্বর্ণ মুদ্রা বিভিন্ন ধন সম্পত্তি জমা রাখতেছে, ওরা ইন্টারেস্ট হিসাবে সুদ পাইতাছে। তো ব্যাংকের যেই যা দান মারা ছিল, ব্যাংক মেরা দিতেছে। তো এখন ব্যাংক আর অনেকগুলো কাজ করতো, বাইরের অঞ্চলের সাথে এই স্বর্ণ মুদ্রা দিয়া বিভিন্ন ধরনের ব্যবসা কইরা, লোন দিয়া, ট্রানজ্যাকশন কইরা আরও এক্সট্রা টাকা কামাইতো। সো ব্যাংক বুঝতেছে নি, ব্যবসায়ী ব্যাংক মানেই তো ব্যবসায়ী মানুষরা এই কামটা করে, বিজনেস করে। সো ব্যাংকের এই বিজনেসটা পুরা পৃথিবীব্যাপী ছড়ায় পড়লো, পুরা পৃথিবীব্যাপী ব্যাংক পুরা ভাইরাল হয়ে গেল গা। ইভেন এমনও ঘটনা হয়েছে যে তখনের সময় ইউরোপের একটা ফ্যামিলি ছিল, ঠিক আছে, প্রত্যেকটা দেশে যেমন রাজা বাদশারা ছিল, ওই রাজা বাদশারাই ছিল সবচেয়ে ধনী। জনগণ লুইট্টা বাইট্টা খাইতো, যার কারণে ধন সম্পত্তি জীবনে শেষ হইতো না। ওরা ছাড়া আর টুকটাক কিছু জমিদার ছাড়া তখন টাকা পয়সাওয়ালা কেউ ছিল না। বাট ইউরোপে এমন একটা বিষয় হয়েছে যে এই প্রাইভেট ব্যাংক খোলার পরে ইউরোপে এমন একটা ফ্যামিলি আছে যে ওরা হইতেছে ওই দেশের রাজা বাদশাহর চাইতে বেশি টাকার মালিক হয়ে গেছে গা। এত ধন সম্পত্তির মালিক হয়ে গেছে জাস্ট এই প্রাইভেট ব্যাংক সিস্টেম কইরা, টাকা হেরফের কইরা। তো বুঝতে পারতেছেন যে কী জিনিস এটা। আর যদি আমরা এই জায়গায় এই কাহিনীতে আরেকটা জিনিস লক্ষ্য করি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে তখন পর্যন্ত এই প্রাইভেট ব্যাংকিং যখন বাড়াইছে, তখন পর্যন্ত কিন্তু এই যে ব্যাংকিংয়ের বা যে কাগজের বা ট্রানজ্যাকশনের বিষয়টা ছিল, যেমন একটা কাগজ ছিল যেটা আমরা টাকাই মনে করি বর্তমানে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকার একটা ভ্যালিউ ছিল। আর ওই ভ্যালিউ পরিমাণ স্বর্ণ মুদ্রা কিন্তু আমানতের কাছে ছিল, ঠিক আছে, হয়তো বা ব্যাংকের মধ্যে ছিল, অথবা রাজা বাদশাহর কাছে ছিল, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় তো অবশ্যই ছিল ওই টাকার পরিমাণ ভ্যালিউ স্বর্ণ মুদ্রা, তাই না? বাট বর্তমানের পৃথিবী কি এটা মানতাছে? আর এই সিস্টেমটা চালু হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে বেশ কয়েক যুগ পরেই দেখা গেছে কি রাজা বাদশাহর থেকে এই টাকা রাখার যে কন্ট্রোলটা, এই পুরাটাই চলে গেছে হচ্ছে ব্যাংকের উপরে। ব্যাংক এত পাওয়ারফুল হয়ে গেছে টাকা কামাইতে কামাইতে, কারণ যার ধন সম্পত্তি বেশি ওরই ক্ষমতা বেশি। বুঝছেন না কাহিনিটা? তো পরবর্তীতে কি হয়েছে, বিভিন্ন সিস্টেমে রাজা বাদশাহরাই ওর কাছে ফেল, এই ব্যাংকিং সিস্টেমের কাছে। ওরা এমন বুদ্ধিমান খেলোয়াড়। তো পরে কি হইলো, এর আগে পর্যন্ত শুধুমাত্র এই যে কাগজের টাকাগুলো দেখতেছেন না, এটা ছাপাইতে পারতো কারা? শুধুমাত্র রাজা বাদশারাই ছাপাইতে পারতো, ওদের সিল সাপোর্ট ছিল। বাট পরবর্তীতে এটা ব্যাংকিং পর্যায়ে, কারণ তখন ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাবে কাগজে গণ্যমান্য করা হতো ওই দেশের বা ওই অঞ্চলের রাজাগোলারে। বাট পরবর্তীতে এটা ব্যাংকিং পর্যায়ে চলে আসে। তার মানে কি, ওই রাজা বাদশারা সেন্ট্রাল ব্যাংকিং থেকে এই ব্যাংক ডাইরেক্ট সেন্ট্রাল ব্যাংকে পরিণত হয়ে যায়, যে মানুষ নিজেদের দেশের ব্যাংকই মনে করা শুরু করে একটা সেন্ট্রাল ব্যাংক। তো প্রত্যেকটা দেশেই পরবর্তীতে আস্তে আস্তে একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি হয়ে যায় ওই আমলের পরে। আর ততদিন পর্যন্ত কিন্তু এই প্রত্যেকটা ব্যাংকের কাছেই ওই টাকা, যে ব্যাংক যেই টাকাটা প্রিন্ট করছে বা ছাপাইছে, ওই টাকা পরিমাণ স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, ওই ব্যাংকের মধ্যে থাকতো কোষাগারে।
এতদিন পর্যন্ত কিন্তু পুরো এই সিস্টেমটা চলতেছিল। এবার চলেন আমরা তার পরবর্তী জেনারেশনের দিকে যাই। যেমন বর্তমানে আজকের দিনে কি আসলেই যেই পরিমাণে ডলার বা টাকা পয়সা আমরা দেখতাছি, এইগুলার পিছনে বা সমপরিমাণ স্বর্ণ মুদ্রা কি আমগর ওই ব্যাংকের মধ্যে আছে, বা যেই পরিমাণ ডলার আমরা দেখতাছি সেই ডলার পরিমাণ স্বর্ণ মুদ্রা কি সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে আছে? এইগুলা নিয়ে আমরা জানবো। এখন এইগুলাই চলে আসে, এখন মনে করেন যে প্রচুর মানে কারেন্সিগত বিষয়, যেগুলা আপনার ফান্ডামেন্টাল বুঝতে গেলে, জিও পলিটিক্স বুঝতে গেলে মারাত্মক কাজে লাগবো। সো আমার দ্বারা যতটুকু পসিবল আমি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এখন এইখানে কিছু বিষয় আমাদের লক্ষ্য করার আছে। এই যে এতক্ষণ আমরা কাহিনীগুলো বুঝলাম, এই জায়গায় কিন্তু আমাদের এতক্ষণ যে আমরা কাহিনীগুলো শুনলাম বা বুঝলাম, এইখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করার আছে, সেইটা হইতাছে পৃথিবীর ব্যাংকিং সিস্টেমটা এতটুকু আগায় গেছে যে প্রত্যেকটা দেশেরই এখন একটা একটা নির্দিষ্ট সেন্ট্রাল ব্যাংক আছে, আর ওই নির্দিষ্ট সেন্ট্রাল ব্যাংক অনুসারে প্রত্যেকটা দেশের জন্য এক একটা নির্দিষ্ট কারেন্সি বার করা হয়েছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। যেমন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ বিডিটি বার করছে, আমেরিকান সেন্ট্রাল ব্যাংক ওদের তো আগের থেকে ডলার বার করছে, ধরেন যে ডলার বার করছে, তারপরে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরো বার করছে, এমন বিভিন্ন, তারপরে জাপানিজরা জাপানিজ ইয়েন বার করছে। বিভিন্ন দেশের যে কারেন্সি আছে, ওই প্রত্যেকটা দেশ নিজস্ব একটা সেন্ট্রাল ব্যাংক খুললা নিজস্ব দেশের জন্য একটা কারেন্সি প্রিন্ট করছে আর ছাপাইছে, যেটা রাজা বাদশাদের আমলে রাজা বাদশাদের পর্যন্ত সীমিত ছিল। বাট ব্যাংকিং সেক্টরটা বাড়ার পরে প্রত্যেকটা দেশ সেন্ট্রাল ব্যাংক খুললা ওই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ওদের দেশের জন্য এক একটা কারেন্সি বার করে নিছে। এটুক পর্যন্ত সই। আর আরেকটা বিষয় কি ছিল, এই প্রত্যেকটা দেশে যেই পরিমাণে টাকা সেন্ট্রাল ব্যাংক ছাপাইছে, যেমন বাংলাদেশে বিডিটি ছাপাইছে বাংলাদেশি টাকা, আমেরিকায় ডলার ছাপাইছে, ইউরোপিয়ানরা ইউরো ছাপাইছে, এই সবগুলা কি ছিল, সবগুলা টাকা বা ওই দেশের কারেন্সির পিছনে একদম সম পরিমাণ স্বর্ণ বলি রূপা বলি নির্দিষ্ট অ্যাসেট বা ম্যাটেরিয়াল কি ছিল, গচ্ছিত ছিল ওদের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে। মানে বাংলাদেশে ধরেন যে 1,00,000 কোটি টাকা পরিমাণে কারেন্সি আছে, তার মানে এই 1,00,000 কোটি টাকার কারেন্সি পরিমাণ স্বর্ণ রূপা বা যেই আমাদের অ্যাকচুয়াল কারেন্সি আছে সেইটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা আছে, আর এটা থাকতো। আর এই নিয়মটা কতদিন পর্যন্ত ছিল? 1944 সাল পর্যন্ত ছিল। ঠিক আছে, এই 1944 সাল পর্যন্ত কি ছিল, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে জমা ছিল যেই পরিমাণ কারেন্সি কাগজ আকারে ওই দেশের ভিতরে ছিল, ছাপানো হয়েছিল, ওই পরিমাণই স্বর্ণমুদ্রা ওদের সেন্ট্রাল ব্যাংকের আওতায় ছিল। বাট তারপর থেকে দুনিয়ার সব কাহিনী শুরু হয়ে গেছে গা। ঠিক আছে, এই 1944-এর পর থেকে যেমন দেখেন যে কারেন্সির সমপরিমাণ স্বর্ণ প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে ছিল, এটা তো বুঝলাম। ওকে, তারপরে কি হইলো সেটা হইতেছে যে এখন ডলার দিয়ে কেন সব কিছু আমরা হিসাব করি বা হিসাব করা হয়, এখন ডলার দিয়ে কেন সব কিছু হিসাব করা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইতেছে যে আমেরিকা কেন এত শক্তিশালী, আমেরিকা কেন এত শক্তিশালী? এই জায়গাতে মোটামুটি জিও পলিটিক্স শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে দুনিয়ার সর্বনাশ বলেন যা দুনিয়ার সুখ শান্তি বলেন, এই জায়গার থেকেই শুরু আয়া পড়ছে সুরবাট তার গুরু। ঠিক আছে, তো এখন কি হয়েছে, পৃথিবীর পুরা ধ্বংস বা বলতে পারেন যে পৃথিবীর সুখ শান্তি সব এই জায়গার থেকেই শেষ। কেমনে শেষ? এখন পুরাপুরি জিও পলিটিক্স আস্তে আস্তে শুরু হয়ে যাব। তো এখন বুঝবেন যে আসলে অ্যাকচুয়ালিটিতে পৃথিবীতে কেন এখন আমেরিকান ডলার এত শক্তিশালী। এখন কি আমাদের পৃথিবীতে যেই ডলার আমরা হিসাব করতেছি, বাট এর আগে আমরা দেখতাম যে গোল্ড দিয়ে হিসাব করতাম, ওই কাগজের পিছনে গোল্ড ছিল ব্যাংক লেভেলে সেন্ট্রাল ব্যাংকের মধ্যে। আদৌ কি এটা এখনও আছে? এখন যে আমরা ডলার মোলার করতেছি বা আমাদের কাছে টাকা আছে, এই টাকার সমপরিমাণ কি স্বর্ণ মুদ্রা আমগর দেশের সেন্ট্রাল ব্যাংকের ভিতরে আছে? এগুলো হইতেছে অনেক বড় প্রশ্ন, যেগুলো পৃথিবীর অর্থনীতির উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখানে এখন চলে আসে হচ্ছে ইকোনমিক সিস্টেম, আর বর্তমানে ইকোনমিক সিস্টেম, আর চলে আসে হচ্ছে জিও পলিটিক্স, পুরা ভূ রাজনীতি চলে আসে। ঠিক আছে, এটা এখন আস্তে আস্তে যদি এই কাহিনীগুলো একটু শুনেন বা বোঝার চেষ্টা করেন, যারা জানেন না তারা বুঝবেন। আর এইগুলো বোঝার ফান্ডামেন্টালের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। আমি যদি একটু বেশি বকবক করি, বাট ভ্যালিড জিনিসটাই বকবক করে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো এখন ঘটনা শুরু হয়ে গেল 4 জুলাই 1778 সিভিল ওয়ার। ঠিক আছে, তার মানে কি এই 4 জুলাই 1778 সালে কি হয়েছে, সিভিল ওয়ার শেষ হয়েছে। হওয়ার পরে একটা স্বাধীন রাষ্ট্র বাড়াইছে, হালার গালি দিলাম না, তো আমেরিকা। ঠিক আছে, তো আমেরিকা স্বাধীন রাষ্ট্র হয়েছে কততে, এই যে 4 জুলাই 1778। এরপর থেকেই দুনিয়ার সব অশান্তি শুরু, আয়া পড়ছে সুরবাট্টার বদমাইশকর গুরু। তো কেলে কইলাম এগুলা খালি আপনার যখন বুঝবেন তখন আপনার খালি রাগই উঠবো। ঠিক আছে, পরে ওরা কি করছে, 70 থেকে 80 বছরের মধ্যে নিজেদের দেশটারে ডেভেলপ করে ফেলাইছে। এমন ডেভেলপটি করছে যেটা জাস্ট অকল্পনীয় ডেভেলপ। কেন?
কারণ এই সিভিল ওয়ার থেকে আমেরিকা কতগুলা শিক্ষা নিছে। কি শিক্ষা নিছে? বড় সড়ো শিক্ষা নিছে। এক, এই যে সিভিল ওয়ার করছে, সবচাইতে বেশি যুদ্ধে জিতার লেগা ওদের দরকার হয়েছে ওয়েপন, অস্ত্র শস্ত্র। এই যে একটা পয়েন্ট পাইলো ওরা, ঠিক আছে, একটা জিনিস পাইলো। দ্বিতীয়ত, একটা যুদ্ধ হওয়ার পরে একটা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কি ভাঙ্গা যায়? ওদের দেশের ডেভেলপমেন্ট ভাঙ্গা যায়, ওদের দেশের যতগুলা ধরেন যে কর্মপর্যায় আছে সব ভাঙ্গা যায়, ওদের দেশটা যতটুকু উন্নত করছিল, যত সংস্থা আছে বিভিন্ন ধরেন যে টেকনোলজিক্যাল হইতে পারে, তারপর হইতে পারেন যে এটা কি বলে এগুলারে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে হইতে পারে, সবগুলা দইসা যায়। ফলে কি ওই দেশের অর্থনীতিটাই দইসা যায়। এই আছে ওদের 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা কি? এই যুদ্ধ অবস্থায় ওদের সবচাইতে বেশি কি প্রয়োজন হয়? সৈন্যগর জন্য দেওয়া টাকা পয়সা, সৈন্যগরে প্রচুর পরিমাণে টাকা দেওয়া লাগে, নিলে কেউ যুদ্ধ করবো না। দ্বিতীয় শিক্ষা হইতাছে খাবার দাবার, পানি, ওপরে মানে খাদ্যদ্রব্য ওই দেশে তখন উৎপাদন বন্ধ হয়ে যায়, কারণ যুদ্ধ চলতেছে, কেউ মরার শখ নাই। এইটা হইতাছে ওদের আরেকটা শিক্ষা। তারপরে আরেকটা যে শিক্ষা, সেইটা ওরা বুঝছে যে টাকা কি জিনিস, বা মুদ্রা কি জিনিস। কারণ যখন যুদ্ধ লাগে তখন টাকার মারাত্মক প্রয়োজন হয়। সেটা সৈন্য করে ওদের যুদ্ধ করার লাগে টাকা দেখ বা পারিশ্রমিক দেখ, বা কোনো একটা যুদ্ধ অবস্থায় দাম দিয়া কোনো একটা জিনিস কিনাই না খাইবো, সেটা হোক পানি, রুটি মুটি যাই হোক, বা বা স্বর্ণ দিয়া কি করব, অন্যান্য দেশ থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে আসবো। যে আমার দেশে এখন পানি নেই, খাবার নাই, ঠিক আছে, ওই যেমন আছে না মাননীয় স্পিকার, আমার দেশে আমি কইলাম না, রাস্তাঘাট ঠিক নাই, বিদ্যুৎ চলাচল করে না। আমি শুনছিলাম একবার একটা মহিলা কইতাছিল, কোন থানার বলে, তো যারা শুনছেন এরা তো জানার কথাই। তো মজার অবস্থা আর কি। তো এই অবস্থায় তো সো অন্যান্য দেশ থেকে কি করব, ওই গোল্ড দিয়া, আমরা কি জানি কারেন্সির তো কোনো ভ্যালিউ নাই, অ্যাকচুয়াল ভ্যালিউ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে গোল্ড। সো গোল্ড দিয়া কি করতে পারতো, যদি থাকতো, ওরা অন্যান্য দেশ থেকে ওই গোল্ড দিয়া খাবার পানি থেকে শুরু কইরা অস্ত্র যদি লাগতো ওইগুলা কিনে নিয়ে আসতে পারতো। সবচাইতে বড় শিক্ষা। তো বুঝতেছেন, হয়তো বা আরও অনেক শিক্ষা পাইছে, জাস্ট আমি যতটুকু বুঝি ভাই, মূর্খ টরকম মানুষ, এইগুলা বলতাছি। তো এই শিক্ষা পাওয়ার পরে ওরা কি করছে, জাস্ট ঠান্ডা মাথায় ভাবছে, এই যে 70-80 বছরের ভিতরে ওরা নিজে করে ডেভেলপ করছে। কি ডেভেলপ করছে? এই জিনিসগুলোই ডেভেলপ করছে, মাত্র যেটা বললাম। ওরা ফিল করছে যে পুরা পৃথিবীতে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেইগুলো আমরা পুরা পৃথিবীব্যাপী এক্সপোর্ট করবো। ফলে কি হইল, ওরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিজে করে উন্নত করে নিল। ঠিক আছে, আমি আগে এই লাইনগুলো একটু পড়ে নিই, তারপর আমি বলতেছি ঘটনাগুলো, ঠিক আছে। তো কারেন্সির, ওরা যে স্বাধীন হয়েছে, ওদের দেশের একটা কারেন্সি খুলছে, যেটার নাম দিল কি ডলার। মনে রাখেন, এটা আমরা এখন খুব ভালো করে জানি। এটা 2 বছরের বাচ্চাও কথা শিখা সবার আগে ডলারটাই শিখে মনে হয়, আমার মনে হয়। তো তারপর হচ্ছে কি, এর পাশাপাশি পৃথিবীর প্রয়োজনীয় যত গুরুত্বপূর্ণ দ্রব্যাদি আছে, হ্যাঁ ম্যাটারিয়াল আছে, তারপর হচ্ছে সেগুলোকে তৈরি করার জন্য শুরু করে, তারপর হচ্ছে যে সব ধরনের যত টেকনোলজিক্যাল আছে বা ইন্ডাস্ট্রিয়াল লেভেল আছে প্রয়োজন ওদের ডেভেলপ হওয়ার জন্য, সেইগুলোর পিছনে ওরা লাগিয়া পড়ে বা সেইগুলো উন্নত করে। ফলে কি হয়, পৃথিবীর টপ যেই এক্সপোর্টার আছে বা মানে রপ্তানি করার দেশগুলো আছে, ওরা ওইটার ভিতরে একটা হয়ে যায়। মানে কি, আমি এই জিনিসটাই বলতে যেতেছিলাম, এই যে ওরা কিছু শিক্ষা নিছে, এই শিক্ষা নেওয়ার পরে এই 70 থেকে 80 বছরের মধ্যে ওরা পুরা পৃথিবীতে কি কি প্রয়োজন, কি কি পৃথিবীতে প্রচুর পরিমাণে ওরা এক্সপোর্ট করতে পারবো, ওই দিকে ওরা আগে নজর দিছে। যেমন সবার 1 নাম্বার জিনিস হইতাছে ওয়েপন, অস্ত্র। আর এই অস্ত্রটা ওরা তখনই বিক্রি করতে পারবো, এটা জিওপলিটিক্সের অনেক বিষয় আছে, ওরা ভাই মানে কি কমো। তারপরে যে জিনিসটা লাগবো, বাকি বিভিন্ন ধরনের কাঁচা ম্যাটেরিয়ালস হইতে পারে, এটা র মেটেরিয়ালস যেটা বলে। সো এইগুলো বাদ দিলাম, এইগুলো আপনি আরও ডিটেলে জানেন, আমি জাস্ট শর্টকাটভাবে বলতেছি। তারপরে আরও বহুত জিনিস দরকার হইতে পারে, যেগুলা আপনার টেকনোলজিক্যাল বিষয় হইতে পারে। তারপর হইতাছে আরও আছে বিভিন্ন বিষয়, এইসবের উপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওরা খুলা বসে থাকে। ফলে কি হয়, পৃথিবীতে যে এক্সপোর্ট হইতাছে, এক্সপোর্টের টপ লেভেলে ওরা চলে যায়। টপ লেভেলে চলে যাওয়ার পরে কি হয়, যেহেতু ওরা ওদের দেশ থেকে অন্য দেশের ভিতরে এক্সপোর্ট করতেছে, তাহলে ওই দেশের থেকে কী দিব করে, স্বর্ণ দিব। কারণ তখন তো যেই দেশের কারেন্সি খুলছে, ওই দেশের কারেন্সি হিসাবে ওই দেশের ভিতরে ওই দেশের কারেন্সিটা চলতেছে। বাট অন্য দেশের সাথে যখন ওরা ট্রানজ্যাকশন করব সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে, তখন ওই ট্রানজ্যাকশনগুলোর লেগে ওগরে গোল্ডই দিতে হইব। একটা দেশ আরেকটা দেশে গোল্ডই দিব। পরে ওই দিকটা ওরা আগাই গেছে। আর আমেরিকা এমন, গালিটা দিলাম না, পড়ছিল মুখ দিয়া, ওরা এমন লেভেলের, মানে ওরাই তো আছে কি, মানে একদম উচ্চমানসম্মত শিক্ষিত লেভেলের, মানে আধুনিক প্রযুক্তির চোর বাটপার বদমাইশ যা কোনো করে সব কম হয়ে যাবে করলে, ঠিক আছে। ওরা হয়তো আছে ওই লেভেলের ক্যাটাগরির, ঠিক আছে। আর আমরা তো জানি যে ইহুদিরে হিটলার মারছে, বাট আমি যা মনে করি যে ওদের দেশে
ইহুদিগর বংশধর অনেক আগের থেকেই ছিল, ঠিক আছে? নাইলে এত কিছু করা সম্ভব না। অন্যান্য দেশ যদি ভাবতো ধরেন যে 10 বছর 20 বছর পরে আমরা কি করবো, এই আমেরিকানের টার্গেট ছিল হচ্ছে আমরা 100 200 বছর পরে কি করবো, 300 বছর পরে কি করবো, অগর টার্গেট ছিল এত বড় টার্গেট। তো বুঝতেছেন তো ওরা কি লেভেলের বাটপারের দল হইতে পারে বা কি লেভেলের বদমাইশ হইতে পারে, ওরা শিক্ষিত লেভেলের বদমাইশ। তো পরে কি করছে ওরা, পুরা পৃথিবীর ভিতরে একটা অরাজকতার সৃষ্টি করে ফেলাইছে। যখন ওরা 70-80 বছরের মধ্যে নিজে করে ডেভেলপ করে ফেলাইছে, ইভেন ওদের কাছে প্রচুর পরিমাণে ওয়েপন ডেলিভারি করার মতো ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। ওরা প্রযুক্তির দিক দিয়া টার্গেটেড, বা একটা জিনিস কি, আপনি যখন কোনো একটা জিনিসের উপরে টার্গেট রাখবেন সেই জিনিসটাই আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন। আর যদি আপনি কোনো টার্গেটই না রাখেন তাহলে আপনি তো পৌঁছাইতে পারবেন না, কই যাবেন আপনি, আপনি জাস্ট অন্ধকারের ভিতরে দৌড়াইলে যে অবস্থা ওই অবস্থা। বাট ওরা এই সিভিল ওয়ারের পরে যেই জিনিসগুলো পৃথিবীতে প্রয়োজন হ্যাডাম অর্জন করতে গেলে, বস হইতে গেলে, ক্ষমতা অর্জন করতে গেলে, সেটা ওরা ক্লিয়ারলি বুঝে গেছে। আর ওরা এই 70-80 বছরে ওই ঘাসগুলাই কাটছে, যেই ঘাস দিয়া কাটলে গরুরে খাওয়াইলে গরু দুধ দিব। ঘটনা বুঝছেন তো? ওরা মানে কি কম, ওরা কয়েকশো বছর আগের থেকে ভাবতে রাখছে কি করবো। ফলে ওরা কি করলো, এমন এমন ইন্ডাস্ট্রি তৈরি করছে যেগুলো প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট করতে পারলো, ওয়েপন রেডি করে ফেলাইছে। আর আশেপাশের যত দেশ ছিল ওই দেশগুলোর ভিতরে এখন ওদের এজেন্ট পাঠায় হরণ করে ফেলাইছে। এখন অনেকে মনে করে যে আমার আমার দিক থেকে আমি যা বিবেচনা করি আমি সেটাই বলি, কারণ অনেক সিনিয়র আছে যারা কমেন্ট করে অন্য কথাও বলতে পারে, বাট আমি যা মনে করি আমি সেইগুলোই বলতেছি। দেখেন, পরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হইলো, ঠিক আছে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে দেখেন একটা জিনিস, ইতালি, জার্মানি, হাঙ্গেরি, অন্যান্য দেশ সবাই আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে। আমেরিকা কই? আমেরিকা তো টপ পাওয়ারফুল দেশের ভিতরে আয় পড়ছিল। আমেরিকা কই? ওরা তো অন্যান্য দেশের লোকে যুদ্ধ করে স্বাধীন হয়ে যেতে পারে, এতটুকু অ্যাবিলিটি। আমেরিকা কই? সবাই এই জায়গায়, সবাই ওয়ার্ল্ড ওয়ার, সবাই আছে, আমেরিকা কই? এই যে শোনা গো, আমার কিচ্ছু বোঝে না, আঙ্গুল চুষতাছে। অথচ এই যুদ্ধের ভিতরে যত ধরনের ওয়েপন, একটা যুদ্ধ করতে গেলে কি লাগে, সবচাইতে বেশি লাগে অস্ত্র। আর এই যুদ্ধগুলোর ভিতরে প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি সাপ্লাই দিছে অস্ত্র আমেরিকা। তো বুঝতেছেন তো কাহিনীটা? আর এই দেশগুলা যেহেতু অস্ত্র কিনা নিয়ে গেছে যুদ্ধ করার লেগে দুমায়া, আর 1-2 দিনের যুদ্ধ হয় নাই কিন্তু। 1914 থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলতাছি, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধ, তখনই ওরা এত পরিমাণে ওয়েপন ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? আর যুদ্ধ কত বছর চলছে দেখেন, 1914 থেকে 1918, 4 বছরের যুদ্ধ। তাহলে কি পরিমাণে ওয়েপন ডেলিভারি দিছে। আরও বিভিন্ন একটা দেশ যুদ্ধ হইলে বিভিন্ন জিনিস, খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছুই মানে দরকার পড়ে, অনেক কিছু আটকায় যায়। তো বুঝতে পারতেছেন তো ওরা কি পরিমাণে বিজনেসটা করছে। জাস্ট প্রি প্ল্যানিং আর গেম প্লে জানতে হইব। সো এখন কোন এতগুলা দেশের ভিতরে ওরাও তো একটা ক্ষমতারী দেশ ছিল, ওরাও তো চাইতে পারতো, ওরা তো বিভিন্নভাবে এখানে অ্যাড হইতে পারতো। ওরা কি ছিল না? তো এখানে লাগাই দেওয়া মানে একটা বিষয় হইতেছে কি, কিছু মহিলারা দেখবেন এই বাড়ির খবর ওই বাড়ি, ওই বাড়ির খবর ওই বাড়ি, লাগায় দিয়া, অথচ ওই বাড়ির আশেপাশে ওই মহিলার ঘর না, ঠিক আছে? ওই বাড়ির আশেপাশেও ওই মহিলার ঘর না, কিন্তু ওই মহিলা কি করছে, এই বাড়িতে ওই বাড়িতে আয়া, বিভিন্ন বাড়ি যাইয়া, ভাবি আছে এটা আছে ওইটা আছে, এই ভাবি তো এটা করে, ওই ভাবি তো ওইটা করে। ও মা, 2 বাড়ি ঝগড়া লাগাই দিছে, 2 বাড়ির মহিলাগুলোর মধ্যে, বেটা বেটি, যেহেতু বেডিগর ঝগড়া, বেটারা লাগিয়ে গেছে গা। আর দূর থেকে দাঁড়ায় আঙ্গুল সিসা দেখতেছে, বাহ ঝগড়াটা তো খুব সুন্দরই লাগে। মানে যে ঝগড়া লাগাইছে ওই মাঝখানে খুব সুন্দর করে দৃশ্য দেখতেছে, মজা লইতাছে, বাট যারা ঝগড়া লাগছে অগর ক্ষতি। তো বিষয়টা তো সেরকম। তো আমেরিকান এমন লেভেলের খাচ্চর ওরা যে পুরা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, যে এমন কোনো দেশ নাই অগর এজেন্ট নাই। তো এটা যারা জিও পলিটিক্স বুঝে, সিনিয়র মানুষরা আছে, হেরা অনেক ভালো বুঝবো এরা। আমি তো জাস্ট হালকা একটু আইডিয়া করলাম, কারণ আমি যতটুকু জানছি বুঝছি, সিনিয়র পার্সনগুলোকে আড্ডা মাইরা বা হেগোর কাছ থেকে যাই না, চেষ্টা করি জানার সবসময়। তো এইগুলো আমি বুঝছি, ঠিক আছে? তো আরও যারা অনেক সিনিয়র লেভেলে আছে, জানে এইগুলো নিয়ে, বুঝে বা জিও পলিটিক্স লেভেল নিয়ে পড়ালেখা করতেছে, হেরা তো ভাই এগুলো মাহির হওয়ার কথা, ঠিক আছে? তো এই আছে কাহিনী। এই জায়গায় যেহেতু এত পরিমাণে একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো জায়গা, এত ওয়েপন ডেলিভারি দিছে, তাহলে একটা জিনিস ভাবেন যে ওরা কি পরিমাণে স্বর্ণ নিজের দেশে নিয়ে আইছে। আর একটা দেশে যুদ্ধ হওয়া মানে কি, ওই দেশের ইকোনমিক সিস্টেম, অর্থনীতি পুরাপুরি বাইঙ্গা, মানে কাগজের টুকরা হয়ে জায়গা। মানে অগর দেশে যে কারেন্সি ছিল সেগুলো কাগজের মতো হয়ে গেছে। এমন হয়েছে যে বিভিন্ন দেশে যুদ্ধ হওয়ার পরে, লম্বা টাইম যুদ্ধ না এগুলা, মানে ব্যাগের মধ্যে কইরা বইরা টাকা নিয়ে যাওয়া লাগছে, রুটি এইগুলা কিনবো, কারণ সাপ্লাই কমে গেছে, আবার কারেন্সির ভ্যালু কমে গেছে। আর ইচ্ছা মতো টাকা ছাপাইছে, যাতে যারা যুদ্ধ করে আবার দুমসে টাকা দেয়, ওরা দেখে আমরা অনেক টাকা দিতেছে, আমরা যুদ্ধ করতে হইব, টাকার লোভে পড়ে গেছে, মানে বহুত কাহিনী আর কি এগুলা। তো কিন্তু
অ্যাকচুয়ালিটিতে কী হইলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখে যে পৃথিবীর টপ যে শক্তিশালী দেশগুলো আছে সবগুলার কারেন্সি বা গোল্ড মিলাইয়াও আমেরিকার দ্বারের কাছের গোল্ড হইতে পারে না। মানে আমেরিকা কী হয়ে গেল এই জায়গায়, সুপার পাওয়ার পাওয়া গেছে। মানে আমেরিকা অলরেডি যা করতে চাইছিল ওদের ওই প্রি প্ল্যানিং সেটাই এক ধাপ আগায় গেছে। আর যারা দাবা খেলা পারেন এরা খুব ভালো করে জানেন, ঘোড়ার আড়াই চাল যখন 2-3 বার ঠিকঠাক করে দিয়া ফেলান যায় তখন ঘোড়া হর্স পাওয়ারে দৌড়ায়। মানে ঘোড়ার আড়াই চাল একবার শুরু হয়ে গেলে ওই ঘোড়ারে আর কেউ আটকাইতে পারে না, সেটা লাগাম ছাড়া ঘোড়া হয়ে যায়। আমেরিকা সেম এই কাজটাই করছে, সব দেশের গোল্ডের ধারের কাছে যেতে পারে নগর দেশে। আর আর যুদ্ধ কারা লাগছিল জানেন, সবচেয়ে ক্ষমতাশীল দেশগুলাই, যারা নিজেদের ক্ষমতা নিয়ে মানে বুঝেনি কাহিনী। তো আমেরিকা চাইছিল এইগুলা, ওদের প্ল্যানিংয়ে ছিল এইগুলা। তারপরে আবার দেখেন আমগর হিটলার ভাই শুরু করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা কয় জীবনে একটা ভালো কাজ করছে, প্রচুর পরিমাণে ইহুদি গায়েব করছে। আমি বিগ ফ্যান হিটলারের এই কারণেই খালি। তো মারতে তো পারছে, বাট কিছু হিটলারের আলাগ আলাগ মা কি জুড়োয়া বেটে কথায় আছে না, সো আলাদা আলাদা মায়ের জুড়া সন্তান, যমজ সন্তান আমেরিকায় তো অবশ্যই কিছু আসিল, আমি যতটুকু আমার লেভেল থেকে বুঝি, নাইলে এত কিছু করা সম্ভব না, ঠিক আছে। ইভেন তখন কি হয়েছে দেখেন, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু উপরের দিকে নিয়ে যাই আগে, একটু উপরের দিকে নিয়ে গেলাম। তো দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে কী হয়েছে দেখেন, আমেরিকা কিন্তু এখানে দেখতে পারতেছেন, তাই না? এখন তো কমেন যে ভাই দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা আছে, তাহলে ওরা কীভাবে এখানে ই করলো? এই জায়গায়ও বহুত কাহিনী আছে। এই ওয়ার্ল্ড ওয়ারেও আমেরিকা আসে নাই, জাপানও এই লিস্টে আসে নাই, ঠিক আছে। ফার্স্ট তারপরের ওয়ার্ল্ড ওয়ারও অগর অগর ভিতরেই লাগানি দেওয়া হয়ে গেছে, মানে বিভিন্নভাবে ক্ষমতা এই জায়গা দখল। মানে একটা বিষয় কি, আপনি যখন দেখবেন যে একটা পুকুরের মধ্যে সবাই ধরে মাছ না সবাই নেমে মাছ ধরতেছে, তখন আপনি যদি মাছ ধরা নাও পারেন ওই পুকুরের মধ্যে গিয়ে লোভে মাছ ধরা শুরু করে দিবেন। তো ওই তখন এমন একটা সিচুয়েশন আয়া পড়ছে যে ক্ষমতা মানে এমন একটা জিনিস, মানে কি কম এটা কয়ে লাভ নাই। তো এটাই শিওর যে ধরেন যে সবাই লাগাই গেছে, তো এটা তো এমনি এমনি লাগে না, লাগানি তো বিভিন্ন ওয়ে আছে। তো ধরেন যে ওইসব হয়ে গেছে আর কি। তো আমেরিকা কিন্তু তাও এই জায়গায় ইনভলভ ছিল না, বাট এমন একটা সিচুয়েশন আয়া পড়ছে যে এই যে জাপান দেখতেছেন, এই জাপানে অন্য কেউ না বুঝলেও জাপানে একটা জিনিস বুঝা গেছে যে আমেরিকার নজর, পরবর্তী টার্গেট সব কিছু অলরেডি ফিক্সড হয়ে গেছে গা, এখন হয়তো আমার মরতেইব নাহলে বাঁচতেইব। সো জাপান কি করছে, ফার্স্ট টাইম তখনের মধ্যে ফার্স্ট টাইম এমন কেউ ছিল যে আমেরিকার দিকে নজর ফেলাইছে। তো জাপান কি করছে, আমেরিকানের বেসের ভিতরে বহুত সৈন্য মেরা ফেলাইছে। পরে কি হইলো, আমেরিকাগুলো কিরে তোর এত কইলজা তুই আমার উপরে ফালাস, আর আমেরিকা বুঝছে যে ওর প্ল্যানিং আর কেউ না বুঝুক, জাপানে বুঝতে পারছে, ঠিক আছে। আর জাপানে তখন প্রচুর মানে তাগড়া লেভেলে, মানে হার মানবো না, মইরা যাইবো কিন্তু হার মানবো না এরকম লেভেলে সৈনিক ছিল। তো হিব্বি ফাইটিং করছে, বাট আমেরিকা তো আমেরিকাই, ওরা ইহুদির বাচ্চা অবশ্য কাছে অবশ্যই আছে। পরে ওরার প্ল্যান এ ছিল না, বি ছিল না, কি ছিল এটা ওরাই জানে। ওরা কি করলো, অনেকবার ওয়ার্নিং দেখাইলো, দেখানোর ওয়ার্নিং দিল যে আমরা ওয়ার্নিং দিতেছি বারবার, তোমরা হারমাইনা নেও, এই কাজটা করো না, এই করো না, ওই করো না, হারমাইনা নেও। বাট জাপান জানে যেহেতু আমেরিকা আগের দিকে তাকায়া বসছে, তার মানে অগর আর ছাড়বো না। তো জাপান হয়তো মরবো না, তো বাঁচবে, এরকম সিচুয়েশনে চলে গেছে, ঠিক আছে। পরে কি হইলো, ওরা পারমাণবিক 2টা বোম নিয়ে নাগাসাকি আর হিরোশিমার উপরে দিল ফালায় টাস কইরা। দুনিয়ার কেউ কল্পনাও করে নাই যে পারমাণবিক বোম বলতে কিছু হইতে পারে পৃথিবীতে, ঠিক আছে। আর এই যুদ্ধটা কত বছর চলছিল দেখেন, 1939 থেকে 1945, অ্যারাউন্ড 6 বছর। তাহলে একটা জিনিস বুঝেন, 6 বছর যুদ্ধ চলছে ওই জায়গায়, তাহলে আমেরিকা কি বিজনেসটা করছে। আর পৃথিবীর অর্থনীতিটা এগুলা কিন্তু সবচেয়ে ক্ষমতাশীল দেশগুলো ছিল, দ্যাটস ওয়াই ক্ষমতার লড়াই চলছিল। সো আমেরিকা ওই জায়গায় কী বিজনেসটা করছে, এই জায়গায় দেখেন প্রথম বিশ্বযুদ্ধের ভিতরে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয় নাই, তার চাইতে কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে। আর ওই সময়ের চাইতেও বেশি ওয়েপন, বেশি উন্নত মানের প্লেন বলেন, টেকনোলজি বলেন ইউজ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো বুঝতে পারতেছেন ওই জায়গায় আমেরিকা কী পরিমাণে আর্নিং করছে। তো দুনিয়ার বলতে পারেন যে ক্ষমতাশীল দেশগুলোর কাছেই তো সবচাইতে বেশি, যেই দেশগুলো সবচাইতে বেশি এক্সপোর্ট করছে ওই দেশগুলোর কাছেই সবচাইতে বেশি গোল্ড ছিল। আর ওই দেশগুলাই যদি ওয়েপন কিনে আনে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন যুদ্ধের ফলে বিভিন্ন ফেসিলিটিস কিনে নিয়ে আসে, সার্ভিস কিনে নিয়ে আসে, তাহলে অবশ্যই ওরা গোল্ড দিছে। আর এই গোল্ডগুলো কার পকেটে গেছে, আমেরিকার পকেটে গেছে। খালি মাঝখানে মানে জাপানে নিজে করেই মনে করেন যে বিভিন্ন ওয়েতে বাঁচাইতে গিয়ে, বাট ওরাই হইতেছে ওই পারমাণবিক বোমের শিকার হয়েছে। আমেরিকার প্ল্যান বি সি ডি কি ছিল এটা ওরাই জানে, বাট পারমাণবিক বোম 3 শেষে কেডা বানাইছে, ওই ইহুদির বাচ্চারাই গিয়া দেখেন কোনো না কোনোভাবে ওইটার ভিতরে অ্যাটাচ। তো আমেরিকার ভিতরেও যদিও সবাই ভাবে যে অনেক
ইহুদি মাইরা ফেলাইছে, এই করছে না। আমি মনে করি যে ইহুদির প্রচুর পরিমাণে বংশধর আমেরিকার ভিতরে ছিল। আর এই যে পারমাণবিক বলেন, বিভিন্ন প্ল্যানিং বলেন, এসব বদমাইশি বুদ্ধি বা এত উন্নত লেভেলের সামনের দিকে চিন্তা ভাবনা, বিজনেস লেভেলের চিন্তা ভাবনা সবচাইতে বেশি ছিল ইহুদিগোর মাঝখানে, ঠিক আছে? তো ওরা টেকার লেগা বা ক্ষমতার লেগা ইহুদিরা সব কিছু করতে পারতো, সব ধরনের খারাপ কাজ নিজের বউ রেও মানুষের ঘরে দিয়ে করতে পারতো। ওরা এত খারাপ ছিল, মানে প্রস্টিটিউশনের বিজনেস ওরাই শুরু করছে দুনিয়ায়। তো কাহিনী বুঝতেই পারতেছেন। তো এই হচ্ছে আমেরিকার জন্য সেই দাবার চালের গোল্ডেন চাল, যেই চাল মারার পরে আমেরিকা একটা হর্স পাওয়ার পেয়ে গেছে, মানে লাগাম ছাড়া গুঁড়া হয়ে গেছে গা। ওরা একে তো পারমাণবিক বোম ফালায় পুরা পৃথিবীরে দেখাই দিল, দেখো বসকে ক্ষমতাশীল কেডা। দ্বিতীয়ত সবাই জানে যে ওদের কাছে এখন আর কিচ্ছু নাই, ওদের কাছে শুধু আছে ওদের জমি আর ওদের কাগজের টুকরা। অ্যাকচুয়াল দুনিয়ার যে সম্পত্তি, গোল্ড গোল্ড বলি, সিলভার, এগুলো বলি, সব আমেরিকানদের কাছে। হয়ে গেল কারেন্সি গডফাদার কেডা, আমেরিকা। তো আরও অনেক বিষয় আছে, আমি ভাই যদিও জিওপলিটিক্স এত ভালো করে গেলাম না এই দিক দিকে, বাট আমি যতটুকু বুঝি বা জানছি আগের থেকে শিখে আসছি এগুলাই শেয়ার করতেছি। আমি জাস্ট শেয়ার করতেছি, কারণ অনেকেই জানে না, জানা দরকার আছে পৃথিবীর অর্থনীতিটা কোন জায়গাতে কোন জায়গায় গেছে। সো এই জায়গার থেকে এখন চলে আসে যে প্রপার জিওপলিটিক্স আসলে কি হইতাছে পরে। এখন একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা দেশের অর্থনীতি কাগজের টুকরায় পরিণত হয়েছে। কে লেগে পরিণত হয়েছে আমি কিন্তু এতগুলো বলছি, যে একটা দেশ যদি যুদ্ধই করে ওই দেশের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা গড়ে গেছে এক। দ্বিতীয়ত ওরা বিভিন্ন ওয়েপন কিনছে, যুদ্ধ অবস্থায় ওদের খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন সার্ভিসের দরকার হয়েছে, মেডিকেলের দরকার হয়েছে, বহুত কিছুর দরকার হয়েছে, তাই না? পরে বিভিন্ন যুদ্ধ শেষ হওয়ার পরে ওদের বিভিন্ন লোনের দরকার হয়েছে, যে দেশটারে আরেকবার কাঠামোভাবে তৈরি করতে পারে, অবকাঠামোগুলো আবার তৈরি করতে পারে, যাতে ওরা আবার এক্সপোর্ট টেক্সপোর্ট কইরা দ্রব্য দ্রব্য টব্য, মানে তৈরি কইরা কাঁচা ম্যাটেরিয়ালস দিয়ে বিভিন্ন পণ্য দ্রব্য তৈরি কইরা সেগুলো এক্সপোর্ট কইরা আবার নিজের দেশের কারেন্সিটা সচল করতে পারে। সো ফলে কি হইলো, ওদের দেশের যে কারেন্সি ছিল কাগজের টুকরায় পরিণত হয়ে গেছে। একটা জিনিস বুঝলাম, ওকে, আমেরিকানদের কাছে পৃথিবীর সবচাইতে বেশি গোল্ড ছিল, তাই ওদের কারেন্সি ডলার পৃথিবীর সবচাইতে শক্তিশালী কারেন্সি হয়ে উঠছে। মানে কি, সবচাইতে শক্তিশালী দেশগুলাই যদি আমেরিকার কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে, হয়তো অস্ত্র শস্ত্র বা বিভিন্ন মেডিকেল সার্ভিস সব কিছু নিয়ে থাকে, তাহলে গোল্ডগুলা কোন দেশে ঢুকছে? আমেরিকায় ঢুকছে। আর আমরা কি জানি, যেই দেশের ভিতরে প্রচুর পরিমাণে, মানে সেন্ট্রাল ব্যাংক লেভেলে যেই দেশে প্রচুর পরিমাণে গোল্ড জমা হয়েছে, ওই দেশের কারেন্সি তত পাওয়ারফুল। এটা তো জানতাম, কারণ ওই দেশের কারেন্সির পিছনে কি ছিল, ওদের সেন্ট্রাল ব্যাংকে পইরা থাকা গোল্ড। তার মানে পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, সবচাইতে শক্তিশালী একমাত্র কারেন্সি হয়ে গেছে ডলার। এই জায়গাতেই ডলারের কাহিনী শুরু। আর এই আমেরিকানদের যে প্ল্যানিং করছে, প্রি প্ল্যানিং করে আইছে, সব কিছু প্রপার ওয়েতে মানে সাকসেস পাওয়া শুরু করে দিছে, ওদের পুরো সুপার সাকসেস শুরু হয়ে গেছে এই জায়গা থেকে। তারপরে কি হইলো, 1944 সালে আমেরিকানরা কি করছে, একটা ধরেন যে একটা বৈঠক বসাইছে অগর কোনো একটা স্টেটের ভিতরেই বা কোনো একটা শহরের ভিতরে। বৈঠকের ভিতরে কী হচ্ছে, পৃথিবীর যত শক্তিশালী দেশগুলো আছে, হ্যাঁ, এই সব পুরা ধ্বংসযজ্ঞর পরে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরা পৃথিবীতে কোটি কোটি মানুষ, মানে কোটি মানুষ, মানে ধরতে পারেন যে জাস্ট একটা ওই নাগাসাকির ভিতরে আর হিরোশিমায় যে বোম ফালাইছে ওইটার ভিতরেই লক্ষ লক্ষ মানুষ শেষ। মানে পৃথিবীর খুবই ধ্বংসাত্মক অবস্থা হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এই জন্য কী হয়েছে, পরবর্তীতে আবার বিভিন্ন দেশ লোনেও পড়ে গেছে গা আমেরিকার কাছে, আবার সব স্বর্ণ আমেরিকান কাছে। তো 1944 সালে কী করছে, পৃথিবীর প্রায় 44 থেকে 50টার মতো দেশ মিল্লা আমেরিকার কোনো একটা শহরের ভিতরে একটা বৈঠক বসাইছে, বা একটা ধরেন যে মিটিং বসাইছে। ওই মিটিংয়ের ভিতরে কি বলছে, ওই মিটিংয়ের ভিতরে একটা কন্ট্রাক্ট করছে সবাই মিলে, ঠিক আছে? ওই কন্ট্রাক্টের নাম দিচ্ছে কি ব্রিটেন উড এগ্রিমেন্ট টাইপের। সো ওইটা 1944 সালে হয়েছিল। সো ওই কন্ট্রাক্টের ভিতরে আবার আমেরিকা বিভিন্ন দাবার চাল চাইলা দিছে। তো যেইগুলা আমেরিকা চাইতাছিল অ্যাকচুয়ালি, বস হইতে গেলে বা পাওয়ার পাইতে গেলে যা দরকার, ওই চালগুলা এই ব্রিটেন উডের ভিতরেই ওরা চাইলা দিছে। কি চালছে, প্রত্যেকটা দেশ একটা কথা, মানে প্রত্যেকটা দেশের একটাই কথা ছিল যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গোল্ড নাই, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে এখন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো করব? এটা প্রত্যেকটা দেশের প্রশ্ন ছিল। আমরা যদি এখন মানলাম আপনার কাছে লোন নিলাম, এই করলাম ওই করলাম, আমাদের দেশের অবকাঠামো আবার তৈরি করলাম, বাট ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের পণ্যগুলো বিক্রি করতে গেলে, তারপর আমরা কাঁচা ম্যাটেরিয়ালস আনতে গেলে আমাদের তো গোল্ডের দরকার আছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের লেগে। এখন আমরা তাহলে কী করবো, আমার কাছে তো গোল্ড নাই। তখন আমেরিকান দিয়ে দিল একটা কান পড়া, যেহেতু আপনার কাছে গোল্ড নাই, আপনারা তো নিজেদের দেশের কারেন্সি তুলতে হবে, তারপর আপনার কাছে প্রচুর পরিমাণে গোল্ডও থাকতে হবে, বাট তাহলে গোল্ড যেহেতু নাই আপনি কাজগুলো করতে পারতেছেন না। সো একটা কাজ করতে পারেন, যেহেতু আপনাদের কাছে এখন আমার কারেন্সি এখন পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী কারেন্সি, আপনারা আমার ডলার দিয়েই ইন্টারনাল
ইন্টারন্যাশনাল লেভেলে ট্রানজ্যাকশনগুলো করতে পারেন, আর আমার ডলারটারই রিজার্ভ ব্যাংকে রিজার্ভ হিসাবে রাইখা কাজ চালাইতে পারেন। কারণ আপনারা জানেন আমার দেশের কারেন্সির ভ্যালিউ আর কমবো না, কারণ আমার কাছেই পৃথিবীর সবচেয়ে বেশি গোল্ড আছে, মানে আমার কারেন্সি সবচেয়ে শক্তিশালী। আর এরকমভাবে ধরেন যে একটা কন্ট্রাক্ট তৈরি করছে ওরা হালায় বোলায়, তো মানুষও তো বুঝছে যে যেহেতু এখন আমগোর এই সিচুয়েশন থেকে বাড়াইতেই হইব, আর আমগোর কাছে ওই পরিমাণে গোল্ডও নাই যে আমরা উঠমু আর একবার অর্থনৈতিকভাবে সচ্ছল হমু, তাহলে আমগার এই যে সিস্টেমটা দিছে ব্রিটেন উডের যে এগ্রিমেন্টটা দিছে, এই এগ্রিমেন্ট অনুযায়ী যাওয়া উচিত, নাহলে আমরাও পুরোপুরি শেষ কানায় যামুকা। তো ওরা মেনে নিল। এখন আর ওরা বললো যে ভাই তাহলে আমরা যেহেতু আপনার ডলার নিমু, এই যে এখন ওরা কি বলছে যে এখন ডলার কি হিসাবে ট্রানজ্যাকশন করবে সেটার সমাধান বের করা হলো। তার মানে কি, এর মানে হচ্ছে এখন আমরা যে ডলার দিয়া হিসাবটা করবো সবগুলো ট্রানজ্যাকশন, এর আগে আমরা তো গোল্ড দিয়ে হিসাব করতাম, এখন আমরা কিভাবে ডলার দিয়ে হিসাব করবো। সো তখন আমেরিকানরা কি করছে, আরেকটা মাস্টার পিস চাল চাইলা দিছে। সেটা কি হয়েছে আমি একটু এখানে দেখাইতেছি। যে মাস্টার পিস চালটা চালছে সেটা হচ্ছে এইটা, যে ওরা কি করছে পার আউন্স গোল্ড রে, ঠিক আছে, $35 সমপরিমাণ করে দিছে। তার মানে কি 1 আউন্স সমপরিমাণ গোল্ড কত ডলার, $35। কিন্তু তখন কি ছিল, 1 আউন্স যদি কেউ না বোঝেন আমি বলে রাখি, এটা হচ্ছে আমরা যেমন মার্কেটের ভিতরে পিপস হিসাব করি কতটুকু মার্কেট আপ করছে ডাউন করছে, গোল্ডেরও হিসাব করার জন্য যেমন আমরা ভরি হিসাব করি, ধরেন যে এরকম একটা হিসাব আর কি, গোল্ডেরও একটা পরিমাপক আছে যেটা আউন্স বলে। তো এই 1 আউন্স গোল্ড সমপরিমাণ $35 যে কইরা দিল, কিন্তু এই জায়গায় তোর একটা মাস্টার পিস চাল চাইলে দিছে। কি চাল চালছে সেটা হইতেছে, ওই সময়েই গোল্ডের ডলারের ভ্যালিউ ছিল $20 1 আউন্স পরিমাণ গোল্ডের। তার মানে কি জাগার ভিতরে $15 দাম বাড়ায় দিছে ওদের কারেন্সির। বুঝতেছেন, রাতারাতি একটা কারেন্সির ভ্যালিউ আরও $15 বাড়ায় দিল এই একটা কন্ট্রাক্ট দিয়া। মানে প্রত্যেকটা জায়গায় মানে বিন্দু পরিমাণ চান্স ওরা ছাড়ে নাই। একেবারে গুয়ের থেকেও টাকা তুইলা লই আইছে, ভাবলাম এরা হাতে গু বললে বসছে সমস্যা নাই, আমি ওই জায়গায় ধুইয়া পরে হাত ক্লিয়ার করে নিবো, এমনি তো নিজেরটা পরিষ্কার করি বা আমার দিয়া তুইলা লই আই, বাট আমি স্বর্ণ হালাইতে পারতাম না, আমি আমার চান্স ছাড়তাম না। এই আছে আমেরিকা। সো বুঝতে পারতেছেন পুরা পৃথিবীর যে আজকে অশান্তি, পুরা পৃথিবীতে যত অরাজকতা, এই পুরা পৃথিবীর অর্থনীতির যে বাজে অবস্থা শুধুমাত্র এই আমেরিকানগুলো লাগা। ওরা যেই মুহূর্তে সিভিল ওয়ার থেকে জিতটা বাড়াইছে, ওরা পুরা পৃথিবীর খাইয়া দিছে শান্তি। ঠিক আছে, তো পরের কাহিনীতে আসেন। এতটুকু বুঝলেন ব্রিটেন উড়ার পরে কি হইলো, প্রত্যেকটা দেশই এখন মাইনাইলো, বিভিন্ন লোন টোন নিল নিজেদের দেশের লেগা করার লেগা, মানে নিজেদের দেশের সচ্ছল করার লেগা। আর ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলোও এখন এই অনুযায়ী ওরা কি করতেছে, এই এগ্রিমেন্ট অনুযায়ী নিজেদের কারেন্সিরে কি করতেছে, ডলারের সাথে বিবেচনা করতেছে। মানে ফলে কি হইলো একটা জিনিস দেখেন, যেমন আমরা কি জানি বিডিটি মানে কি, বিডিটি মানে কি বাংলাদেশি টাকা, তাই না? এখন আমরা কি করবো, বাংলাদেশি টাকারে তুলনা করবো কার সাথে, আগে ইউএসডির সাথে। ঠিক আছে, সরি আমি একটু মুছি। ধরেন যে বিডিটির আমরা কি করবো এখন ইউএসডি তুলনা করবো ইউএসডিটিরে। তাহলে কি হইলো, আমগোর কাছে যেই পরিমাণে বিডিটি আছে বাংলাদেশি টাকা আছে, সেইটারে ডলারের সাথে তুলনা করার পরে আমাদের কাছে কত ডলার হইলো আমরা সেটা হিসাব করবো। ঠিক আছে, তারপরে যখন আমরা বুঝবো আমগোর কাছে কত ডলার আছে, তারপরে ওই ডলারটার হিসাব করবো আমগোর কাছে কত পরিমাণে গোল্ড আছে। তাহলে ঘটনাটা কি হইলো, আর আমরা জানি পার আউন্স গোল্ডের সমান কত, মানে 1 আউন্স গোল্ড সমপরিমাণ কত, $35 ব্রিটেন উডের নিয়ম অনুসারে। এইভাবে পরবর্তীতে পুরো পৃথিবীতে হিসাবগুলো শুরু হয়েছে ডলারের পিছনে যে গোল্ডের ভ্যালিউ দেওয়া হয়েছিল। তার মানে যেই দেশের কারেন্সি ছিল সেই দেশের কারেন্সি অনুযায়ী ওদের কাছে কত ডলার আছে, আর ওই ডলার অনুযায়ী ওরা হিসাব করছে যে কত পরিমাণে গোল্ডের মালিক ওরা। ঘটনা বুঝছেন? ইভেন ওই এগ্রিমেন্টের ভিতরে আরও অনেকগুলা বিষয় বইলা দিছে, আরও অনেক শর্ত দেওয়া দিছে। ভাই ওইটা আমেরিকা, ভাই একটা চান্সও বাদ দেয় নাই। একটু পরে জানতে পারবেন কী কী শর্ত দিছে। তো প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে কি আমি একটু ভালো করে বুঝাই এটা, যে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকই কেবলমাত্র আমেরিকান ডলার দিয়া গোল্ড নিতে পারবো, এটা নিয়ম করে দিছে। কেমন একটা নিয়ম করছে বুঝেন, হালারা কত পরিমাণে খারাপ হইতে পারে, যে প্রত্যেকটা দেশের শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক, একটা সেন্ট্রাল ব্যাংকই তো একটা দেশটাকে ডোমিনেট করে, তাই না? সো প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকই শুধুমাত্র পারবো আমেরিকার কাছ থেকে ডলারের বিনিময়ে গোল্ড নিতে, আর অন্য কারো এই অনুমতিটা দেওয়া হইব না। এতটুকু ক্লিয়ারলি বুঝছেন? আর তখন আরেকটা নিয়ম করে দিছে ওরা, যে সাধারণ মানুষের কাছে গোল্ড রাখতে পারবো না, সব যত গোল্ড আছে মানুষের সেটা সেন্ট্রাল ব্যাংক লেভেলে রাখতে হইব। তো এরকমভাবে ওরা নিয়ম করে দিছে। আর এই পুরা ঘটনা শুরু করছে কখন থেকে, 1946 থেকে এই ঘটনা শুরু।
ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, তারপর থেকে ওরা ওদের মেইন গেম প্লে শুরু করে দিছে। আর তখন ওরা এটার জন্য দুই ধরনের ইন্টারন্যাশনাল ফান্ডিং লেভেলে তৈরি করছে। সেটা কি, একটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আরেকটা হচ্ছে আপনার দ্য ওয়ার্ল্ড ব্যাংক। সো এইগুলা তৈরি করছে, ধরেন যে বিভিন্ন দেশের ওই লুণ্ঠন দিব, ওই জায়গাতে আবার লাভের সুদ তুলে বা টাকা তুলে লয়ে ওই জায়গাতে ইন্টারেস্ট পাইবো, মানে কোনো জায়গা ছাড়ে নাই। মানুষের লোনও দিব, ওই লোনের পরিবর্তে নিজের আরও ইন্টারেস্টও আসবো, নিজের কারেন্সির ভ্যালিও বাড়াইলো। বুঝতেছেন তো কে লেগা ওরা ডলারটারে ক্ষমতায় আনছে। তো এইখানে আবার আরেকটা ঘটনা আছে, এখানে আরেকটা ঘটনা আছে। কি ঘটনা আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ারও আগে কি প্রায় 1933 সালেই আমেরিকার সরকার কি করছে, তাদের দেশের কারেন্সি শক্তিশালী কারেন্সি হিসাবে কি করছে, সকল যে নাগরিক ছিল আমেরিকান নাগরিক, অগর কাছ থেকে স্বর্ণগুলারে আমেরিকান সেন্ট্রাল ব্যাংকে নিয়ে নেয়, আর সবার জন্য স্বর্ণ রাখা যাবে না এই জিনিসটা বাধ্যতামূলক করে দেয়। তার মানে কি, অগর গেম প্লে দেখেন কত আগেতে শুরু হয়ে গেছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ারও প্রায় 5-6 বছর আগে থেকেই ওরা নিজেদের দেশের জনগণরে বলছে যে আপনাদের স্বর্ণগুলো আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকে জমা দেন, ওই পরিমাণ ডলার নিয়ে যান, কারণ আমাদের দেশের কারেন্সি এখন পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, শক্তিশালী কারেন্সি, আর আমরা বিভিন্ন পরিকল্পনায় আসি, এরকম বিষয়। আর ওদের দেশে দেখতেছে যে হ্যাঁ পুরো পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগিয়ে রয়েছে, বাট ওরা হ্যাপি আছে, ওর উপরে কিচ্ছু আসতেছে না, বরং সরকার বা ওদের দেশের প্রেসিডেন্ট ওদের আরও উল্টা আরও যেই ফেসিলিটিস দিতেছে, পৃথিবীতে আর কেউ কোনো দেশ এত সুন্দর ফেসিলিটিস দিতেছে না, তো জনগণও সাপোর্ট করছে। ওকে, এইবার চলে আসে এতটুকু বুঝেন যে বিভিন্ন ধরনের নিয়ম কারণ ওরা গেম প্লে দেখছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহুত আগের থেকেই ওরা গোল্ড নিয়ে পরিকল্পনা কইরা ফেলাইছে কি করব। আর যখন ওই ব্রিটেন উডের 1944 যে ব্রিটেন উডের যে এগ্রিমেন্ট হয়েছে, সেইখানে বিভিন্ন ধরনের এখানে আরেকটা জিনিস দেখাই নাই তো, আরে এটা তো একটা জিনিস দেখাই নাই, সেটা হইতেছে দেখেন এখানে কি করছে, ওরা তো কারেন্সি শক্তপোক্ত করার লেগা নিজে করে রিজার্ভ কারেন্সি পৃথিবীতে বানানোর লেগা যা করার তা তো পদক্ষেপ নিয়ে ফেলাইছে 1944-এ। ইভেন আরেকটা পদক্ষেপ করছে, কি করছে সেটা দেখে আবার আইসেন না কেউ, হ্যাঁ, ইউনাইটেড নেশন, বিশ্ব শান্তি রক্ষা। ও আল্লাহ, সকল অশান্তির শুরু যারা করছে ওরাই বিশ্ব শান্তি রক্ষার লেগা নাইমে পড়ছে। আল্লাহ, এটা দেখলাম আর যে কি হাসি উঠে রে ভাই। তো এইটা হইতেছে ওদের আরেকটা মাস্টার প্ল্যানিং। কি, ওরা যেহেতু বস এখন, ওরা বিভিন্ন দেশে নিজে করে ইচ্ছা মতো গণপুটলির মতো নাচাইবো, এই সিস্টেম তো অবশ্যই করব। সো এই সিস্টেম করার জন্য কি করছে, ওরা এই ইউনাইটেড নেশন তৈরি করছে। এখন এইটার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা তৈরি করতেছে, যাতে কোনো পৃথিবীর আর কোনো জায়গায় এরকম বিশ্বযুদ্ধ না লাগে। তারপর হইতাছে মানুষ না মারা না যায়, মানুষ মারলেই তোরা ওয়েপন ডেলিভারি দিলি তোরাই আবার শান্তি রক্ষার লেগে। আল্লাহ, কি কমু আমি, আমার দুঃখটা কারো দেখানেন নাই, বুঝছেন। পৃথিবীর সব অশান্তি ওরাই করে, ওরাই শান্তি রক্ষার লেগেই করে। যাই হোক, ওই 1 বছর পরে 44-45 হওয়ার পরে এটা করছে। এটাও অগর একটা প্ল্যানিং। কেমন প্ল্যানিং, পৃথিবীতে কোনো দেশ যদি অগর বিরুদ্ধে বা কোনো সিস্টেমে চলে যাইতে নেয়, সিস্টেমে ওরা স্যাংশন লাগায় দেয়। ওই ইরানের উপরে যে স্যাংশনগুলো দেখতেছেন, যে এটা কিছু না, আরও ভাই জিও পলিটিক্স ভাই, আমরা হইতেছে মুসামাসি, আমরা কিছুই না, বাট হালকা পাতলা যতটুকু অর্জন করার চেষ্টা করি বা করছি, ওই গাল্লার থেকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। একটু কি ভুল হইলে জাস্ট আমার মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সো পরবর্তী কাহিনী কি যায়, অ্যারাউন্ড 1970-এর দিকে চলে যায়। হ্যাঁ, আর আমাদের ব্রিটেন উড এগ্রিমেন্ট ছিল কততে, 44 পর্যন্ত। 1944-এ সবাই ডলারেই আপাতত কারেন্সি হিসাবে বা রিজার্ভ কারেন্সি হিসাবে মাইনা নিছিল। বাট যখন 1970 আয়া পরে, ততদিনে কিন্তু পৃথিবীতে অনেকগুলা উন্নতশীল দেশ ছিল, যেমন ফ্রান্স সহ আরও অনেকগুলো পাওয়ারফুল দেশ ছিল, যাদের ওই লেভেলে তখনই ওরা ওই লেভেলের ট্যালেন্টেড বা পাওয়ারফুল ছিল যে ওরা এক্সপোর্ট করতে পারতো প্রচুর পরিমাণে। সো ওরা ওই টাইমের ভিতরেই 1944, অ্যারাউন্ড 25 বছর না, যে ফ্রান্স সহ আরও অনেকগুলো শক্তিশালী দেশ কী করছে, 25 বছরের মধ্যেই নিজেদের অর্থনৈতিক অবস্থান মোটামুটি ঠিক করে ফেলে। তখন তারা কি করে, পুনরায় ডলারের বদলে গচ্ছিত স্বর্ণমুদ্রাকে আমেরিকার কাছ থেকে নিয়ে যেতে চায়। তার মানে কি, এই 1970-এর ভিতরেই ফ্রান্স সহ, বিশেষ করে ফ্রান্স, আরও অনেকগুলো দেশ আছে যারা নিজে করে ডেভেলপ করে ফেলাইছে, এক্সপোর্ট লেভেল করে, মানে এক্সপোর্ট লেভেলে নিজে করে নিয়ে যায়, প্রচুর পরিমাণে ডলার অর্জন করে ফেলাইছে, যে ওরা এখন সচ্ছল। যে নিজেদের দেশে যে গোল্ডগুলো ছিল সেইগুলো মোটামুটি ফিরায় না, ওরা নিজেদের কারেন্সি আবার নিজেরাই আরামসে ডেভেলপ করতে পারবো বা শক্তিশালী করতে পারবো, এই চিন্তা ভাবনা করে আমেরিকার কাছে গোল্ড আনার লেগা। তো ফলে কি হইলো, এখন হইতেছে আরেক কাহিনী শুরু। কাহিনী তো খালি শুরু। ওই দেখেন, ফলে কি হয়েছে, আমেরিকার গোল্ডের রিজার্ভ নিচের দিকে নামা শুরু করছে। তার মানে কি, আমরা কি জানি, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের ভিতরে যেই পরিমাণে গোল্ড আছে, ওই দেশের কারেন্সি কি ততটুকু শক্তিশালী না? এখন দেখেন আমেরিকা কি করছে, পুরা পৃথিবীব্যাপী
যত গোল্ড ছিল ওদের কাছে নিয়ে আসছে, আর ওদের যে ডলার ছিল পুরো পৃথিবীব্যাপী লন্ঠন বা বিভিন্ন আকারে ছড়াই দিছে। এখন পুরো পৃথিবী থেকে যদি বিভিন্ন দেশ থেকে ওদের ডলার করে কাগজের টুকরাগুলো ফিরাইয়া দেয়, আর অ্যাকচুয়াল যেই ভ্যালিউ সম্পন্ন জিনিসটা গোল্ড, সেইটা আমেরিকার থেকে সবাই নিয়ে যাইতে চায়, তাহলে ওদের দেশে কিসের সাপ্লাই বেড়ে গেল? ডলারের সাপ্লাই বেড়ে গেল না, কাগজের টুকরার সাপ্লাই বেড়ে গেছে গা। আর যে অ্যাকচুয়াল সম্পত্তি ছিল গোল্ড, ওইটা যদি সবাই নিয়ে যায় গা, যেই জিনিসটার লেগে ওগর কারেন্সির দাম বেশি ছিল, ওইটাই ওগর ব্যাংকের থেকে নাই যেতেছে গা। বুঝতেছেন ঘটনা? মানে রাতারাতি আমেরিকান যে ডলার ছিল ওইটার ভ্যালিউ বা শক্তি কমা শুরু করে গেল, তাই না? ফলে প্রচুর পরিমাণে ইনফ্লেশনের মাত্রা বেড়ে গেল। এখনও যারা বোঝেন না ইনফ্লেশন কি ডিফ্লেশন কি, তো আমি পরবর্তী ভিডিও যখন নিয়ে আসবো, ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে গেলে পুরো পৃথিবীর ফান্ডামেন্ট বুঝতে হবে আপনার। পুরো পৃথিবীর ফান্ডামেন্টাল সিস্টেম না বুঝলে, অর্থনীতি না বুঝলে, ইকোনমিক বুঝতে হবে আপনার। তারপর হইতাছে সেন্ট্রাল লেভেলে কিমনে সব কিছু মেনটেন হইতেছে, এক্সপোর্ট লেভেলে কি মেনটেন হইতেছে, এইগুলো যদি আপনি না বুঝবেন, আমি আজকের এই গল্পটা তৈরি করার মানে এইগুলো যদি আপনি ফিল না করতে পারেন, তাহলে ভাই আপনি ওই ফরেক্সের নিউজ দেখে কোনো লাভ নাই। কোনটা নেগেটিভ নিউজ, কোনটা পজিটিভ নিউজ, কোন দেশের অর্থনীতি কী অবস্থা, এগুলো যদি না বুঝেন, তাহলে ভাই আপনার ওই নিউজ ইম্প্যাক্ট দেখে কোনো লাভ নাই, বুঝছেন? আপনার আপনার ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি ফিল করতে জানতে হইব। এই কারণে আমি মূলত এই গল্পটা বলতাছি, এটা সবাই বলবো না, বুঝছেন? অনেক বকবক করতেছি, গলা ভেঙে গেছে মনে হয়। ভিডিও শেষ করতে করতে মানে 1.5-2 ঘন্টা লাগিয়ে যেতে পারে। খালি 1.5-2 ঘন্টা একটা মানুষ বকবক করতেছে, তার মানে এটার পিছনে অবশ্যই ভ্যালুয়েবল কিছু আছে। টেকনিক্যালের বাপ হইতেছে ফান্ডামেন্টাল, এটা বুঝতে হইব। ঠিক আছে? টেকনিক্যাল কী করে সময় সাধারণ অল্প সময়ের লেগে আপনার একটা ডিরেকশন দেখায়, বাট ফান্ডামেন্টাল একটা লং টার্মে আপনার ডিরেকশন দেখায়, যেটা আপনার ট্রেডিং লাইফের লেগে অনেক ইম্পর্টেন্ট। সো পরে কী হলো, এই কারণে কী হলো, আমেরিকান ডলারের ভ্যালিউ রাতারাতি কমতে থাকে, ফলে খরচ বাইরে যায়। খরচ কী লেগে বাইরে যায়? হ্যাঁ, খরচ বাইরে যাইতেছে, যে দেখেন খরচ কেন বাড়লো। খরচ বাইরে যাওয়ার কাহিনী হইতাছে যে একটা দেশের একটা মানুষের হাতে ডলার থাকার কথা ছিল একটা, ওই মানুষে এখন পৃথিবীর সব জায়গাতে ডলার আইসা অগর দেশে জমা হইতাছে। ফলে যেই জায়গায় একটা মানুষের হাতে $1 থাকার কথা ছিল, ডলারের ভ্যালিউ ওর কাছে ঠিক থাকতো, ওই মানুষের কাছে এখন 5টা 7টা ডলার আয় পড়লো। ফলে কি প্রচুর পরিমাণে ডলারের সাপ্লাই বেড়ে গেছে, সবার হাতে হাতে ডলার। ফলে কি হইলো, ওই দেশের কি কমার ওই খরচের পরিমাণ এমনি বেড়ে গেল। যেমন কিছুদিন মানে যেমন দেখেন আমগর দেশে একটা জিনিস খেয়াল করেন, যে কিছুদিন আগে যেটা হইছে, চাউল কিনতে পারতাছিলাম না, প্রচুর টাকা লাগতাছিল। তারপরে টমেটো থেকে শুরু করে মানে প্রত্যেকটা কাঁচা বাজার কিনতে পারতাছিলাম না, মাংস তরি তরকারি কিনবো দূরের কথা। তো আমগর প্রচুর টাকা দিয়া অল্প পরিমাণে জিনিসপত্র কিনে আনতে হয়েছে, তাই না? বাট 2010-এর চিন্তা করেন, মোটামুটি এরকম ছিল না। সো কিছুতে একটা পৃথিবীর অর্থনীতিতে হইতাছে। এর কারণটা কি? এর কারণ হইতাছে আমাদের রিজার্ভ, যেটা আমাদের স্বর্ণে থাকার কথা ছিল, সেটা স্বর্ণে নাই, সেটা ডলারে চলে আসছে। আর কেন আসছে এগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো ফলে কি হইলো, যে যেমন দেখেন যে পুরো পৃথিবীর থেকে প্রচুর পরিমাণে ডলার আমেরিকায় ঢুকতেছে, আর ওদের যে অ্যাকচুয়াল যে ডলারের ভ্যালিউ ছিল যেই গোল্ডের কারণে, সেটা ওদের দেশে বাড়াই যেতেছে। সো রাতারাতি ওদের দেশের যে ডলারের ভ্যালিউ ছিল বা দাম ছিল সেটা কমে গেল। ফলে কি হইতো, ওরা $10 দিয়া আগে কিনতে পারতো ধরেন যে 10টা জিনিস, এখন ওরা $10 দিয়া কিনতে পারে 4টা জিনিস। কয়টা জিনিস এখন কম কিনতে পারতাছে? 6টা জিনিস কম কিনতে পারতাছে। তার মানে কি, ওদের দেশের কারেন্সির যে ডলার ছিল, ডলারের ভ্যালিউ কমে গেছে। এইটাই হইতেছে কাহিনী, যে রাতারাতি ওদের দেশের কারেন্সির ভ্যালিউ কমা শুরু করছে। ফলে কি হয়েছে, ওই দেশের যেই সরকার ছিল ওর মনে করেন যে মাথা নষ্ট। ঠিক আছে, এই যে এখানে লিখছে, কারণ একটা দেশের সেন্ট্রাল ব্যাংক ওই পরিমাণে টাকা ছাপাইতে পারে। আর কারণটা কি, একটা দেশের সেন্ট্রাল ব্যাংক ওই পরিমাণে টাকা ছাপাইতে পারে যেই পরিমাণ টাকা ওর সেন্ট্রাল ব্যাংকের, মানে যেই পরিমাণ স্বর্ণ ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে উপস্থিত আছে। তাই তো, এটাই তো হিসাব, আসল অর্থনীতির হিসাব তো এটাই। বাট এটা কি আমেরিকার সাথে হইতাছে? এখন এই জায়গায় একটা ঘটনা আমি একটু বুঝাই, এটা বোঝা দরকার আছে জিনিসটা। ধরেন যে এইখানে গোল্ড, হ্যাঁ এটা হচ্ছে গোল্ড। ধরেন যে আপনার এটা হচ্ছে একটা রিজার্ভ ব্যাংক, আর এই ব্যাংকের ভিতরে গোল্ড আছে কতটুকু, 1000টা গোল্ডের টুকরা আছে। ঠিক আছে, গোল্ডেরও সচরাচর গোল্ডের বার হিসাবে রাখে, এক একটা বিস্কিটের টুকরার মতো বা সাবানের টুকরার মতো। তো ধরেন যে 1000টা বার আছে, হ্যাঁ, এই 1000টা বারের লেগে কী করছে, 1000টা ডলার বানাইছে। আর এই $1000 1000 মানুষের কাছে বা যেমনি হোক একটা কারেন্সি হিসাবে সব জায়গায় বিলাই দিছে, একটা কারেন্সি হিসাবে। আমি কারেন্সিটা পুরোপুরি লেখা টাইম নষ্ট করলাম না, জাস্ট লিখে দিলাম যে কারেন্সি, আপনারা বুঝেন। ওকে, কারেন্সি হিসাবে দিল। এখন এই $1000 ভ্যালিউ কোথায় আছে? এই সেন্ট্রাল ব্যাংকে 1000 বিস্কিটের টুকরা বলেন বা গোল্ডের বার বলেন আছে। এখন যদি ব্যাংক কী করে, সেন্ট্রাল ব্যাংক কী করে, এই $1000 জায়গায়, এই 1000 গোল্ডের বারের পরিবর্তে এই $1000 জায়গায় $5000 প্রিন্ট করে ফেলায়।
তখন কি হইতাছে, তখন এরকম হইতাছে বিষয়টা যে এই 1000 গোল্ডের যে ভ্যালু আছে সেই সমপরিমাণ ভ্যালু হয়ে গেল এই $5000 সমপরিমাণ, তাই না? তাহলে কি হইলো, এই ডলারের দামটা কি আরো কমে গেল না? আগে $1000 ছিল ভ্যালু, 1000 ইটের সমপরিমাণ বা গোল্ডের বারের সমপরিমাণ, বাট এখন হয়ে গেল $5000 সমপরিমাণ। ফলে কি হইলো, ওই ডলারের বা কারেন্সির ভ্যালুটা কমে গেল, তাই তো ঘটনা। এইটাই হইতাছে ওই দেশের কারেন্সির সাথে হইতাছে। ফলে কি, একটা দেশ চাইলেই প্রচুর পরিমাণে কারেন্সি প্রিন্ট করতে পারে না। ওই দেশের রিজার্ভের ভিতরে যেই পরিমাণ গোল্ড আছে বা সিলভার আছে ওইগুলার ক্যালকুলেশন অনুসারে ওই দেশের ভিতরে টাকা ছাপানি হয়। এটা হইতেছে অন্যতম কাহিনী। ঠিক আছে, একটা দেশের কারেন্সির ভ্যালুই ডিপেন্ড করে গোল্ডের উপরে। সো ওই দেশের সেন্ট্রাল ব্যাংক ততটুকুই পরিমাণে টাকা ছাপায় যতটুকু পরিমাণে গোল্ড ওর ব্যাংকের ভিতরে আছে, সেন্ট্রাল ব্যাংকের ভিতরে আছে। এখন এই হিসাবটা একদম আমেরিকান ব্যাংকের সাথে মিলান। আমেরিকান ব্যাংকের ভিতরে গোল্ড আছে হইতাছে 1000 পরিমাণ, বাট ওরা যেহেতু পুরো পৃথিবীতে ওদের কারেন্সিটারে ছড়াইতে চাইতেছে একটা রিজার্ভ কারেন্সি হিসাবে, ওরা এই 1000 যে জায়গায় প্রিন্ট করার কথা ছিল ওরা প্রিন্ট করে বলল 5000। পুরা পৃথিবীতে ওদের কারেন্সি ছড়ানো লাগবে, কারণ ইন্টারন্যাশনাল সব ট্রানজ্যাকশন হইতেছে ডলার দিয়া। সো এখন যদি বাকি দেশগুলা ধরেন যে আমেরিকার ভিতরে $1000 পরিমাণই আছে, বাট বাকি দেশে আর কত ডলার আছে, 4000 সমপরিমাণ ডলার আছে। এখন বাকি দেশগুলো যদি এই $4000 থেকে আরও $2000 দিয়া কি করে এই ওদের যে গোল্ড আছে সেটা নিতে চায়। ফলে কি হইল, এইখান থেকে ডলার যদি এখন গোল্ডের বার যদি কমা যায় তাহলে আমেরিকার কারেন্সির উপরে কত বড় একটা ইম্প্যাক্ট পড়বো, ওদের কারেন্সির ভ্যালু কি আর থাকবো না। সো এইটাই হইতাছে এই ইকোনমিক সিস্টেমে আইসা পড়ে যে কেন রাতারাতি একটা কারেন্সি 200 যেতে যেতেছিল। ফলে আমেরিকা ডাইরেক্ট কী করে দিছে জানেন? আচ্ছা আমি পরের কাহিনীর দিকে যাই, সিকোয়েন্স আকারে যাই, তাহলে একটু বুঝবেন। তো আশা করি এতটুকু বুঝছেন যে কেন খরচ বাইরে গেছে ওই দেশের, আর কেন ওই দেশের কারেন্সিটা রাতারাতি ভ্যালু কমে যাওয়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তারপরে যে কাহিনীটা সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দেখা কি করছে, ওই আমেরিকার রানিং যে প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ ওর নাম জানি কি ছিল, অ্যারাউন্ড রিচার্ড নিক্সন এরকম কিছু একটা ছিল। ওই কী করছে, সব দেশরে তাদের কাউকে গোল্ড দিব না, মানে কী কইলো, যেই দেশের আমেরিকার যে রানিং প্রেসিডেন্ট ছিল ওদের দেশের কারেন্সি পুরাপুরি যাইতেছে গা দেখা ওদের দেশের রানিং প্রেসিডেন্ট কী করছে, ডাইরেক্ট সব দেশরে মানা করে দিছে যে আমি তোমরা আর গোল্ড দিব না। এই যে ব্রিটেন ওডের ভিতরে একটা এগ্রিমেন্ট করছিল 1944 সালের দিকে, যে এগ্রিমেন্টটা করছিল যে 1 আউন্স গোল্ডের সমপরিমাণ হইতেছে $35। তার মানে কি সব দেশ তো জানতো যে আমি $35 দিয়া আমি 1 আউন্স পরিমাণ গোল্ড নিতে পারবো, তাহলে আমি এই পরিমাণে টাকা দিয়ে ডলার দিয়ে গোল্ড নিয়ে যাবো গা। বাট আমেরিকান প্রেসিডেন্ট ডাইরেক্ট মানা করে দিছে আমি দিব না। পরে হইতেছে একটা হরণ তরণ শুরু হয়ে গেছে পৃথিবীর ভিতরে। কাহিনী কি, এইবার হইতেছে এই বাকি কাহিনীগুলো আপনার একটু বুঝতে হইব। এই জায়গাতেই শুরু হইতেছে। দেখেন বর্তমানে কি আমরা শুধুমাত্র ডলার দিয়ে হিসাব করি, এই ডলারের পিছনে কি রিজার্ভ ব্যাংকের ভিতরে আদৌ কি আমাদের গোল্ড আছে, এগুলো আমাদের এখন বুঝতে হইব। পৃথিবীর ইকোনমিক এত ইজিলি চলতেছে না, পৃথিবীর ইকোনমিক পুরা হুমকির মুখে আছে। ঠিক আছে, ফলে কি হইলো, যেহেতু কন্ট্রাক্টের নিয়ম অনুসারে আপনারা স্বর্ণ দিতেছেন না, বাকি দেশের ঘটনা, যেহেতু কন্ট্রাক্ট অনুসারে আপনারা স্বর্ণ দিতেছেন না, তাহলে ডলার দিয়া পার আউন্স আমরা যে নিব, এটা কি পরিমাণ ডলার দিয়ে পার আউন্স নিব, মানে আমি এই ঘটনা একটু বুঝাই বলি, আমি আর রিডিং বললাম না কষ্ট করে। সো যেহেতু আপনারা এখন ডলার দিতেছেন না, তাই আমরা কত পরিমাণে ডলার দিয়া পার আউন্স স্বর্ণ আপনাদের কাছ থেকে নিতে পারবো। ঠিক আছে, এখন আমেরিকা তো নিষেধই করে দিয়েছে দিব না, তাহলে কি আর দিব যত তুমি দাও। এখন আমেরিকা একটা কথা বলছে যে এখন আমরা বলবো না গোল্ডের দাম কত, এইটা সম্পূর্ণভাবে নির্ভর করবে মার্কেটের চাহিদার উপর, অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর। গেম প্লেটা কোন দিকটা করছে দেখছেন, একে তো যত গোল্ড আছে সব ওদের কাছে আছে, সব গোল্ডের টুকরা। দ্বিতীয়ত কইছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে এই গোল্ডের দাম বাড়বো কমবো। আর আমরা কি জানি, পুরা পৃথিবীতে গোল্ড কিন্তু সীমিত, গোল্ড কিন্তু তৈরি করা যায় না। আপনি কাগজের টাকা, ডলার, কারেন্সি সব প্রিন্ট করতে পারবেন, বাট গোল্ড প্রিন্ট করতে পারতেন না। আল্লাহ এটা সীমিত পরিমাণে দিয়ে দিছে পৃথিবীর ভ্যালুয়েবল পদার্থ। আপনি বর্তমানের প্রযুক্তি বলেন, জেট ইঞ্জিন থেকে মানে যাই কিছু বলেন, সব কিছুর ভিতরে কাজ করতে গেলে গোল্ডের প্রয়োজন আছে। আর এটা কারেন্সি হিসাবে অনেক ভ্যালুয়েবল, আমরা ইতিহাস থেকে বুঝাইছি। ঠিক আছে, কতটুকু ভ্যালুয়েবল, এখন এইটার তো সীমিত, সাপ্লাই কম, সাপ্লাই নাই বলতে পারি। ঠিক আছে, বাট ডিমান্ড পারবই দিন দিন, যেহেতু ভ্যালুয়েবল সীমিত। সো গেম প্লেটা ওই দিক দিয়ে করছে। আর সব গোল্ড কাগজ আছে USA, হারামিও কাছে, তাই না? তো এটাই আছে ওদের আরেকটা গেম প্লে, কোনো চান্স ওরা ছাড়ে নাই। তার মানে কি দাঁড়াইলো, অর্থাৎ তার মানে আমেরিকান ডলারের পিছনে স্বর্ণ আর থাকতেছে না ভ্যালুয়েবল পদার্থ হিসাবে
তাহলে ঠিক আছে, তাইলে এখন একটা কথা কওয়া যেতে পারে যে তাহলে ভ্যালুয়েবল পদার্থ হিসাবে তাহলে ডলারের কি দাম রইলো আর কি হিসাবে এই ডলারকে আমরা বিবেচনা করব। মানে এই জায়গায় যে ঘটনাটা হয়েছে এখন মানুষের একটা প্রশ্ন হতে পারে, যেহেতু এতদিন আমরা ডলারের হিসাব করছি ওই ডলারের পিছনে যেই পরিমাণে গোল্ড ছিল সেইটা দিয়া ডলারের ভ্যালিউ দিছি, তাহলে এখন যদি ডলারের পিছনে গোল্ডই না থাকে তাহলে আমরা ডলারে কী দিয়া ভ্যালিউ দিমু, তাই না? আর ডলারে আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কইরা ফেলাইছি, প্রচুর পরিমাণে ডলার আমগো কাছে আছে, তাহলে আমগোর কী হইব? আমরা তো আমরা যখন হয়তো বা গোল্ড দিলে তোমরা সমস্যা, আবার গোল্ড না দিলে আমগোর সমস্যা, আমরা তো ফকির হয়ে যাবো পুরা রাতারাতি। মানে এমন জায়গায় ফাঁসাইছে, মানে মাঝে মাঝে ক্যাকরাবান বুঝেন না, আমরা তো ক্যাকরাবান খুব ভালো বুঝি, মানে ধরতে পারেন যে এক কথায় ক্যাকরাবানের ভিতরে পড়ে গেছে সবাই। ঠিক আছে, এখন আমেরিকা যেই ডিসিশন দিব সেটার উপরে সবার মানতে বাধ্য, ধরতে পারেন এক কথায়। পরে কি হয়ে গেল এই জায়গায় যে ওরাক বইলা দিল যে ডলার কি ভ্যালিউ থাকবে সেইটাও মার্কেটের কি করে, মার্কেটের যে আছে, যে মার্কেটের যে চাহিদা আছে বা মার্কেট যেটা ডিসাইড করবে যে ডলারের কী পরিমাণে ভ্যালিউ থাকবো সেইটাই ডলারের ভ্যালু হিসেবে বিবেচনা করবে। আমি জিনিসটা বুঝাইতেছি। আচ্ছা, আমি একটু এই লাইনটাকে পইরা বুঝাই, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝবেন। ডলারের কি ভ্যালু থাকবে সেটাও মার্কেটই ডিসাইড করবে। আমরা যেহেতু পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, আমরা কোনোভাবেই চাইবো না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং আমাদের এই ডলারের উপর পৃথিবীর সবগুলা দেশের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এবং অর্থনীতিটা নির্ভর করতেছে, তাই আমরা কোনোভাবেই এটা নষ্ট হইতে দিতে পারি না। তাহলে কি হয়? তাহলে এটা আমাদেরই ক্ষতি, তাই না? ওকে, এই জন্য ডলারের ভ্যালু প্রতিটা দেশের বা কারেন্সি হিসাবে কি হবে সেইটা মার্কেট ডিসাইড করবে। মানে আমি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝাই। প্রথমত আমেরিকানরা এই জায়গায় একটু মানে তাইল বাইল দিছে সবাইরে যে যেহেতু আমরা পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, আমরা কোনোভাবেই আমগোর কারেন্সিটা নষ্ট হইতে দিতে পারি না। দ্বিতীয় কথা হইতাছে এইখানে যে আমগোর দেশের এই ডলারের উপরেই, আমগোর এই কারেন্সির উপরেই পুরো পৃথিবীর এখন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ডিপেন্ড করতেছে। ফলে কি হইতাছে, ইন্টারন্যাশনাল সকল ট্রানজ্যাকশন আমগো ডলার দিয়ে হইতাছে। অর্থনীতি নির্ভর করতেছে আমগোর এই আপনাকে সবারই আর আমারও অর্থনীতি নির্ভর করতেছে, কি পুরো পৃথিবীর অর্থনীতি নির্ভর করতেছে এই ডলারের উপরে, কারণ এটা দিয়ে সব ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হইতাছে। সো আমরা চাইলেই পারি না এত সুন্দর একটা ইকোনমিক সিস্টেম বা এত সুন্দর একটা কারেন্সিরে, ভ্যালুয়েবল কারেন্সিরে আমরা নষ্ট করে দিতে। এই জন্যই প্রত্যেকটা দেশে এই ডলারের কারেন্সি হিসাবে কী হবো, ডলারের কি ভ্যালিউ থাকবো সেটা প্রত্যেকটা দেশের কারেন্সির উপরে ডিপেন্ড করবো, প্রত্যেকটা কারেন্সি ডিসাইড করবো। তার মানে কি, যেই দেশে যত বেশি ডলার থাকবো ওই দেশ ততটুকু বেশি, মানে ওই দেশের কারেন্সির ততটুকু বেশি পাওয়ার বা ভ্যালিউ। এটা কি হইলো দাঁড়াইলে আমি বলি, যেমন এর আগে আমরা হিসাব করতাম একটা দেশের এই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংকের ভিতরে যে পরিমাণে গোল্ড ছিল ওই দেশের কারেন্সির পাওয়ার ততটুকু বেশি। এখন এইটাই উল্টা ঘুরে দাঁড়াইলো অগর কথা অনুযায়ী, যেই দেশের সেন্ট্রাল ব্যাংকের ভিতরে ডলার সবচাইতে বেশি ওই দেশের কারেন্সি সবচেয়ে পাওয়ারফুল। বুঝতে পারছেন তো নিজে করে কেমনে উপস্থাপন করছে পুরো পৃথিবীটার সামনে, মানে এমন ক্যাকরা মানে ফালাইছে ওরা যে কোনো একটা চান্স ছাড়ে নাই। ফলে কি হইলো, অগর কারেন্সি দিয়া এক তো পুরা পৃথিবী ওরা চালাইতেছে, ওদের একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিট হইতেছে পুরা পৃথিবীর যত মূল্যবান ধন সম্পত্তি আছে সব ওদের কাছে আছে, গোল্ডগুলা। 3 নাম্বার যেটা হইতেছে, পুরা পৃথিবীর অর্থনীতি যেহেতু ওদের কারেন্সির উপরে ডিপেন্ড বানায় ফেলাইছে, ওরা হইতেছে বস পুরা পৃথিবীর গণপুতলি হিসাবে ওরা নাচাইব পুরা পৃথিবীর সবাই। ইভেন আরও কাহিনী কি, পুরা পৃথিবীতে যেহেতু অগর কারেন্সি দিয়ে চলতেছে, ওরাই পুরা পৃথিবীর লোন দিব, পুরা পৃথিবীর লোন দিয়ে ওই জায়গার থেকেও ইনকাম করব। ওদের ভাই একটা পর্যায়ে ওরা ছাড়ে নাই, ঠিক আছে। ওই যে দেখেন না ওয়ার্ল্ড ব্যাংক খুলছে, তারপরে IMF দেখলাম না, এগুলা ওই তো এটি তো সকল প্ল্যানিং, ওরা সব প্রি প্ল্যানিং করে রাখছে আগের থেকেই। তারপরে যারা এর মাঝখানে মাথা তুলে কথা বলবো ওগুলো ডাবাই দেওয়ার লেখা ওই ইউনিসেফ। আচ্ছা দেখো এদিকে গেলাম না, আমি এত বেশি কথা কওয়া বালা না, অনেকে কমেন্টে আমার গাইল লাইব, আমি এটা চাই না এত কষ্ট করে গালি গাইতে। ওকে, তারপরের ঘটনা একটু খেয়াল করেন যে তারপর 1974 সালে আবার স্বর্ণের উপর যেই নিষেধাজ্ঞা ছিল সেইটা উঠাইয়া দেওয়া হইলো। এইখান দেখেন, এর আগে পুরা পৃথিবীতে কইছে যে সেন্ট্রাল ব্যাংক ছাড়া কেউ স্বর্ণ রাখতে পারতো না, ওই সেন্ট্রাল ব্যাংকই খালি স্বর্ণ আনা নেওয়া করতে পারবো। যখন ওরা নিষেধ করে দিছে আর স্বর্ণ দিব না, তখন ওরা কী করলো, যাতে স্বর্ণের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা ওরা ম্যানেজমেন্ট করতে পারে, যাতে স্বর্ণের ডিমান্ডটা বাড়তেই থাকে, এই জন্য আবার পুরো মাঠ পর্যায়ে স্বর্ণরে উন্মুক্ত করে দিল যে যার ইচ্ছা এখন যত সমপরিমাণ স্বর্ণ রাখতে পারবো, এটা আর সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত সীমাবদ্ধ নাই। তো বুঝতেছেন তো কীভাবে জিও পলিটিক্স করতে হয়, এটা ওরা পুরা পৃথিবী দেখাই দিছে।
আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, কারণ গোল্ডের প্রাইস ডলারের সাথে আর ফিক্সড নাই, তাই সবাই যতটুকু প্রয়োজন গোল্ড বা স্বর্ণ রাখতে পারবে। এই জন্য নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, মানে এটা আরেকটা নতুন নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে যে যত ইচ্ছা স্বর্ণ এবার রাখতে পারো। আচ্ছা, যেহেতু স্বর্ণের সাপ্লাই কম এবং ডিমান্ড অনেক বেশি, তাই 1974-এর পর থেকে স্বর্ণের দাম খালি বেড়েই চলেছে আর বেড়েই চলেছে। ঠিক আছে, ইভেন বর্তমানে স্বর্ণের কি অবস্থা আমি একটা দেখাই। এটা কতটুকু ছিল মনে আছে তো? 1 আউন্স পরিমাণ স্বর্ণ ছিল $35, তাই না? এটা কত সালে করছিল? অ্যারাউন্ড 1944 সালে যখন ওই কন্ট্রাক্টটা করছিল, ওই কন্ট্রাক্টের ভিতরে বইলা দিছিল। ঠিক আছে, বাট বর্তমানে দেখেন পার আউন্স স্বর্ণের অবস্থা কি, আমি একটু দেখাই। আমি একটু মার্কেটের মধ্যে আসলাম, দেখেন বর্তমানে আমি রানিং প্রাইস যদি বলি, এটা হচ্ছে রানিং প্রাইস। বর্তমানে দেখেন পার আউন্স স্বর্ণের পরিমাণ অ্যারাউন্ড $3,278 পার আউন্স স্বর্ণের পরিমাণ। এটা খালি বাড়বই, কারণ ওরা জানে এটা দুনিয়াতে সীমিত পরিমাণে, এটার সাপ্লাই নেই বা ডিমান্ড আছে প্রচুর, আর এটা অনেক ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো আর কি কমু, এটা মানে পৃথিবীর অর্থনীতির কোন লেভেল নিয়ে গেছে। তার মানে এখন একটা জিনিস করবেন যে ভাই, তাহলে পৃথিবীর অর্থনীতিটা যে বর্তমানে চলতেছে এটা কিসের উপরে চলতেছে? এই যে আমরা এতদিন তো বুঝতাম যে আমগোর ইয়ার পিছনে গোল্ড আছে, জাস্ট দ্যাটস ওয়াই আমরা অনেক মানে কোনো না কোনোভাবে বাচ্চা আছি, আমাদের কাছে দিন শেষে গোল্ড থাকতো। বাট এখন তো জাস্ট আমাদের কাছে যা আছে কাগজ আছে, তাহলে আমরা এখন কী করবো? অতএব এইটাই দাঁড়ায় যে বর্তমানের কারেন্সি সিস্টেমটারে আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের ফিয়াত কারেন্সি সিস্টেম। মানে কি? জাস্ট অনলি বিশ্বাস, জাস্ট মুখের কথার উপরে আমরা কারেন্সি সিস্টেমটা বর্তমানে চালাইতাছি। ওই যে বলছিল না, আমরা কিভাবে আমাদের ডলারের দাম কমতে দিতে পারি, আমাদের নিজেদের ক্ষতি, আমরা চাইতে পারি না যে আমাদের পৃথিবীর 1 নাম্বার কারেন্সি হয়ে আমরা আমাদের কারেন্সিটা নষ্ট করি। তারপরে বলল যে সব ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আমাদের কারেন্সি দিয়া হইতাছে, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্যাংক আম করে রিজার্ভ কারেন্সি হিসাবে রাইখা তারপরে করতেছে। তো বুঝতেছেন তো, ওরা নিজে করে এমন লেভেলে নিয়ে গেছে, এমন ক্যাকড়া বানিয়ে ফালাইছে যে মানুষ এটা মানতে বাধ্য, মানুষ সেটা মানতে বাধ্য। এখন দেখেন কেমন ক্যাকড়া বানিয়ে ফেলাইছে। তখন যদি ওরা ওদের ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক লেভেলে যে সব গোল্ড আছে, ঠিক আছে, সব গোল্ড ওদের সেন্ট্রাল ব্যাংকে আছে, ওরা যদি ডলারে একটা কারেন্সি হিসাবে স্বীকৃতি না দিয়া, সেটা বাদ দিয়া নতুন কোন একটা কারেন্সি খুললো, যে হুগামারা কারেন্সি, সরি আমি দুঃখিত যে ওরার কর্মের কারণে এটা আমি বলতে বাধ্য হইতাছি, তখন ওই কারেন্সিটার ভ্যালু বেড়ে যেত। কারণ কি? ওদের সেন্ট্রাল ব্যাংকের ভিতরে কি আছে? গোল্ড আছে। মানে এই কারেন্সির ভ্যালু তখন অটোমেটিক বাড়তে বাধ্য। ফলে কি হইলো, বাকি দেশের কাছে যেই কারেন্সিগুলো ছিল গোল্ড আর ডলার, ওরা কি করতো? ওরা যে অগর কথা মতো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো করছে, তখন পৃথিবীর ভিতরে একটা বিশাল বড় অরাজকতা সৃষ্টি হইতো। বাট আমেরিকা ওই অরাজকতা করতে চায় নাই, ওরা চাইছে কি? ওরা পৃথিবীর বস হইতে। ঠিক আছে, আর ওরা পৃথিবীর বস হয়েও গেছে। সো ওই লক্ষ্যবস্তু যখন থাকে না, ওই লক্ষ্যবস্তু জায়গাতে অনুযায়ী আগাইলে সাকসেস আসেই, হয়তো বা 5 বছর পরে বা 10 বছর পরে। এই জন্য আমি সবসময় বলি যে ভাই, ট্রেডিংটার একটা লং টার্ম গেম হিসাবে নেন, তাহলে সাকসেস 5 বছর পরে হইলেও আসবো ইনশাল্লাহ। বাট আপনি যদি এটা ফিক্সড হিসাবে না নেন, একটা লং টার্মের হিসাবে না নেন, তাহলে ভাই হইব না। আর আমেরিকা লং টার্ম কী জিনিস সেটা অলরেডি দেখাই দিছে, দেখলেন। তার মানে এই পুরো কারেন্সি সিস্টেম হচ্ছে ফিয়াত কারেন্সি। এখন আমার মনে যে প্রশ্নগুলো আসে, আশা করি যে ওই প্রশ্নগুলো আপনারা ক্লিয়ার হইতে পারবেন যে বর্তমানে কি প্রত্যেকটা দেশের কারেন্সির সমপরিমাণ স্বর্ণ তাদের রিজার্ভ বা সেন্ট্রাল ব্যাংকে আছে কি না। আশা করি এটা আপনারা বুঝছেন। বর্তমানে আমগোর যতগুলা সেন্ট্রাল ব্যাংক আছে, যেমন আমাদের বাংলাদেশে একটা সেন্ট্রাল ব্যাংক আছে, পৃথিবীর অন্যান্য সেন্ট্রাল ব্যাংক আছে, ওই সেন্ট্রাল ব্যাংকে কি আমাদের সমপরিমাণ গোল্ড, যে স্বর্ণর বার থাকার কথা, টাকার সমপরিমাণ, সেগুলো আছে? নাই। বাট গোল্ডের পরিমাণে কি আছে এখন বর্তমানে? ওইখানে ডলার আছে। কারণ আমাদের এখন পুরাপুরি ডলারের উপরে পুরা পৃথিবীর অর্থনীতি ডিপেন্ড করায় দেওয়া হয়েছে। তার মানে বর্তমানে রিজার্ভ হিসাবে ডলার কারেন্সি আছে, আর কিচ্ছু নাই। গোল্ড মোল্ড কিচ্ছু নাই সব দেশে, এটা খালি আমগর না, সব দেশে। ইভেন স্বয়ং আমেরিকারও নাই, বাট আমেরিকার কাছে গোল্ড আছে, যেটা ওদের মানে পুরো পৃথিবীতে আগুন লেগে গেলেও ওদের কোনো ক্ষতি নেই। দিন শেষে ওদের কাছে জিনিসপত্র আছেই। তো আমরা সেটা মাইনে নিতে বাধ্য, আর ওরাও এটার মিস ইউজ করবে, এটাই স্বাভাবিক। ক্ষমতা যারা আছে ক্ষমতার মিস ইউজ করবই। সো এই একটা প্রশ্ন গেল, যে বুঝলেন যে এখন আর ওই দিন নাই যে টাকার পিছনে একটা সময় ছিল কি ওই রাজা বাদশাহর আমলে বা 1944 আগে যে ছিল, আপনি টাকাটা নিয়ে বা কারেন্সিটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকে গিয়া দিলেই আপনার সমপরিমাণ গোল্ড দিয়া দিত ওরা।
আর এখন একটা 100 না 1 লাখ টাকা নিয়ে ব্যাংকে যান, যা এখন যে আমার এই পরিমাণ স্বর্ণ লাগবে, একটা উষ্টা মেরে দিয়ে দিব লগে লগে। ওই পরিমাণ ডলার আনতে পারবেন, বাট আপনি গোল্ড আনতে পারতেন না। গোল্ড আপনার থার্ড পার্টি বাইরে থেকে কিনে নিতে হইব। কিন্তু ওরা আপনার এতটুকু ভ্যালিউ দিছে এই কারেন্সিটারে, গ্যারান্টি দিছে যে আপনার যেই কেউ এই দেশের ভিতরে থাকা অবস্থায় এই কারেন্সিটারে মানতে বাধ্য, আপনি ওইটা দিয়ে সব কিছু করতে পারবেন, মানে গোল্ডও কিনতে পারবেন। সো মানে একটা সিস্টেমে নিয়ে আসছে আর কি। আর মাঝখান দিয়ে সব কিছু কে নিয়ে গেল? ইউএসএ। গালিমালি দিলাম না, গালিয়াতে মন চায় অনেক। আমার আমার একটা বদ্ধ অভ্যাস আছে, বেশি ফার্স্ট্রেশন হয়ে গেলে ইচ্ছা মতো গাইলাই। তো তারপরে হইতেছে যেই প্রশ্নটা তারপরে আসে যে কেন প্রত্যেকটা দেশ প্রচুর পরিমাণে তাদের কারেন্সি প্রিন্ট করতে পারে না? এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে। আর ছোটোবেলায় আমরা এই প্রশ্নটা করতাম, হালার আমার কাছে টাকার মেশিন থাকলে খালি প্রিন্ট করতাম। সো এটা হইলে বড় সমস্যাটা কি? আমরা জানি যে ওই একটা দেশের অর্থনৈতিক ভ্যালিউ বা কারেন্সির ভ্যালিউ ডিপেন্ড করে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের ভিতরে কি পরিমাণে গোল্ড আছে। যেহেতু বর্তমানে গোল্ডের পরিবর্তে ওই জায়গায় কি আছে? ডলার আছে। তার মানে কি, এখন একটা দেশের যে টাকা আছে বা কারেন্সি আছে সেটার ভ্যালিউ ডিপেন্ড করতেছে ওই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে কি পরিমাণে ডলার আছে, মানে ইন্টারন্যাশনাল কারেন্সি আছে। ঠিক আছে, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। সো এখন যদি আমার সেন্ট্রাল ব্যাংক কি পরিমাণে টাকা প্রিন্ট করতে পারবো, যেই পরিমাণে ওর কাছে ডলার আছে। সো এখন আমার ধরেন যে এক্সাম্পল হিসাবে $1000 আছে আমার সেন্ট্রাল ব্যাংকের কাছে। তো এই $1000 পরিমাণই টাকা আমার সেন্ট্রাল ব্যাংক কী করতে হইব? আমার দেশের কারেন্সি অনুযায়ী যা হয় সমপরিমাণ সেইগুলাই প্রিন্ট করতে হইব। এর বেশি যদি প্রিন্ট করে তাহলে আমার কারেন্সির ভ্যালিউ কমা শুরু করবো। আর দুনিয়ার কোনো কারেন্সি চাইবো না যে নিজের কারেন্সির ভ্যালিউ কমুক। ওরা চাইবো আরও ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কইরা ডলার অর্জন কইরা কারেন্সির ভ্যালিউ বাড়াইতে। আশা করি বুঝতে পারতেছেন যে কারেন্সির ভ্যালিউ কীভাবে বাড়তেছে কমতেছে। সো এই জন্যই কোনো দেশেরই কারেন্সি প্রচুর পরিমাণে প্রিন্ট করে না। হ্যাঁ, তবে কিছু দেশ অবশ্য নিজে করে মেনটেন করার লেগে বা নিজের দেশটা কন্ট্রোল করার লেগে রিজার্ভের চাইতে অল্প বেশি কিছু টাকা করে, অল্প বা মোটামুটি কিছু টাকা এক্সট্রা প্রিন্ট করে, যাতে ওদের দেশে প্রচুর পরিমাণে জিডিপি করতে পারে। আমি এটা একটু পরে আসতেছি। তো মানে দেশটাকে কন্ট্রোল করার লেগে সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে বিভিন্ন পরিকল্পনা বা প্ল্যানিং করে আগায়, সেটা হয় অনেক কিছু। আমি সামনের ভিডিওগুলো এটা নিয়ে আলোচনা করবো। সো অতএব কী দাঁড়ালো, দেশের অর্থনীতি এখন কিভাবে কাজ করতেছে? তার মানে প্রত্যেকটা দেশের অর্থনীতি এখন কিভাবে কাজ করতেছে ওই দেশের জিডিপির উপরে। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে প্রত্যেক বছরে কি পরিমাণে প্রোডাক্ট বা একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণে প্রোডাক্ট তৈরি করতেছে ওই দেশে, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। আর একটা দেশ একটা নির্দিষ্ট টাইমে যেই পরিমাণে প্রোডাক্ট তৈরি করতে পারবো, মোটামুটি আইডিয়া করতে পারি সেই পরিমাণ প্রোডাক্ট হয়ে এক্সপোর্ট করতে পারবো বাইরের দেশে। আর আমরা কি জানি, যদি কোনো বাইরের দেশে কোনো জিনিস এক্সপোর্ট করে তাহলে ওই দেশ থেকে উল্টা রিটার্ন কি আসবো? গোল্ড আসবো। আর এখন যেহেতু গোল্ড আসবো না, গোল্ডের পরিবর্তে কি আসবো? গোল্ডের পরিবর্তে এখন আসবো ডলার। তার মানে যদি, আর আমরা আরেকটা কি জিনিস জানি, যেই দেশের সেন্ট্রাল ব্যাংকে যত বেশি ডলার আছে ওই দেশের কারেন্সি ততটুকু পাওয়ারফুল বা ভ্যালুয়েবল বা কারেন্সির ভ্যালিউ বাড়বো। তাহলে এইটা বলতে পারি, যেই দেশ তার জিডিপি বাড়াইবো, মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়াইবো আর এক্সপোর্ট বাড়াইবো, এক্সপোর্টের ব্যবস্থাটা বাড়াইবো, ওই দেশে প্রচুর পরিমাণে ডলার ঢুকবো। ফলে ওই দেশের কারেন্সিটা, যেমন আমাদের দেশে বিডিটি আছে, ওই দেশের কারেন্সিটা ততটুকু শক্তিশালী হইব। আশা করি ঘটনা বুঝতে পারছেন। আর পুরা পৃথিবীর অর্থনীতি বর্তমানে এভাবেই চলতেছে। সো আমরা যেহেতু কারেন্সির উপর কাজ করতেছি, আমগর এখন কি কি বুঝতে হইব? এখন এই দেখেন, এই যে জিডিপি, এক্সপোর্ট, এই সব কিছু ক্যালকুলেশন করা হয় কোন লেভেলে? একটা দেশের সেন্ট্রাল ব্যাংক লেভেলে। এখানে কতগুলো পয়েন্ট চলে আসে দেখেন। এইগুলা নিয়ে দুনিয়ার কেউ আলাপ আলোচনা করবো না ভাই। আমি মনে করি আমার দিক থেকে, ভাই আমি গরিব একটা মানুষ, একটা গরিব টরিব মানুষ, মূর্খ একটা মানুষ, তাও আমার দিক থেকে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলো জানা দরকার আছে। ফান্ডামেন্টাল জানলে, ট্রেডিংয়ে থাকলে আপনার ফান্ডামেন্টাল বুঝতে ফান্ডামেন্টাল বুঝতে গেলে পুরো ঘটনা বুঝতে হইব, তখন আপনি ফান্ডামেন্টাল ফিল করতে পারবেন। এই ভিডিওটা আজকে যারা পুরোপুরি দেখছেন ওরা মোটামুটি হইলে ফান্ডামেন্টাল ফিল করতে পারবেন। এখন এই পুরো কাহিনী দেওয়ার পরে এটাই বুঝলেন যে পৃথিবীতে একটা দেশের কারেন্সি বাড়তাছে হচ্ছে ওদের এক্সপোর্টের কারণে, মানে বাইরের দেশে কিছু বেচতে পারলে ওইটার কারণে ওদের দেশের সেন্ট্রাল ব্যাংকে দুইটা জিনিস ঢুকতেছে, হয়তো বা গোল্ড ঢুকতেছে। এখন তো আর গোল্ড ঢুকে না, বাট গোল্ডের পরিবর্তে কি ঢুকতেছে? এখন ডলার ঢুকতেছে। তার মানে তাও তো ডলার ঢুকতেছে, মানে কি ওদের দেশের কারেন্সির ভ্যালিউ বাড়তেছে। আর এইটাই চাইবো প্রত্যেকটা দেশ। আর এটা কে কন্ট্রোল করতেছে? ওই দেশের সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করতেছে। ওকে, তার মানে এটা বুঝলাম যে একবারে প্রত্যেকটা দেশে কন্ট্রোল করতেছে ওদের সেন্ট্রাল ব্যাংক। ওদের দেশের কারেন্সি তো ওদের দেশ চালাইতেছে, তাই না? এটা কে কন্ট্রোল করতেছে? ওদের দেশের সেন্ট্রাল ব্যাংক। সো আমাদের টার্গেট রাখতে হবে ফান্ডামেন্টাল বুঝতে গেলে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে কী হইতাছে, ওই দেশের জিডিপির কী অবস্থা, ওই দেশের কী পরিমাণে ট্রেড হইতাছে, মানে এক্সপোর্ট হইতাছে, ইম্পোর্ট হইতাছে।
ঠিক আছে? বাহিরের দেশগুলোর সাথে ওই পরিমাণে মানে কি বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের কি অবস্থা। ঠিক আছে, আমি একটু লিখি এই জায়গায় সেন্ট্রাল ব্যাংক। একটু টাইম লাগলে আমি অনেক দুঃখিত, বাট আমি সব কিছু ভাই আমি যে জিনিসটা ধরি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি নিজে শিখায় যদি স্যাটিসফ্যাকশন না পাই তাহলে তো সমস্যা। তো সেন্ট্রাল ব্যাংক হইতেছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, ওই দেশের সেন্ট্রাল ব্যাংকে যেই পুরা হিসাব নিকাশটা করবো কিসের, একটা দেশের উন্নতির কিসের হিসাব নিকাশ করবো, ওই দেশের জিডিপির কি অবস্থা আর এক্সপোর্টের কি অবস্থা। সো আপনার কি কি খোঁজ রাখতে হইব, ওই দেশের জিডিপির কি অবস্থা। ঠিক আছে, ওই দেশে কি পরিমাণে প্রোডাক্ট প্রত্যেক বছর উৎপাদন করতেছে, বেকারত্বের হার কেমন, কর্মত্বের হার কেমন আছে, এইগুলোর উপরে ইকোনমিক কতটুক মানে ভালো অবস্থায় চলতেছে, ইনফ্লেশন হইতেছে নাকি ডিফ্লেশন হইতেছে কারেন্সির, ইনফ্লেশন ডিফ্লেশন কি এগুলো আমি পরবর্তীতে কথা বলবো। তারপরে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের আমি আসতেছি এক্সপোর্ট, ওই দেশে 3 নাম্বার যেটা হইতেছে আমি একটু বলতেছি এটার পরের ধাপে। 3 নাম্বার ধাপ হইতেছে কি, এক্সপোর্ট কি পরিমাণে করতে পারতেছে ওই দেশ। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল ট্রেডের কি অবস্থা ওই দেশের, এইগুলো হইতেছে আপনার ফান্ডামেন্টাল বুঝতে হইব। তারপরে ওই দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, যেহেতু সেন্ট্রাল ব্যাংক প্রত্যেক বছর মানে প্রত্যেক কী কই প্রত্যেক বছর প্রত্যেক মাস পর পর 1.5 মাস 2 মাস পর পর মিটিং করে, মিটিং করে দেখে ওদের দেশের এই জিডিপির কী অবস্থা চলতেছে, তারপর হইতেছে ওদের দেশের এক্সপোর্টের কী অবস্থা চলতেছে, ওদের দেশে বিভিন্ন প্রাইভেট ব্যাংক লেভেলে ওরা যে কারেন্সি পাড়াইছে সেইটা থেকে কী পরিমাণে ইন্টারেস্ট আস্তে আস্তে, ওদের দেশে কি ইনফ্লেশন হইতেছে না ডিফ্লেশন হইতেছে। ঠিক আছে, এই সবগুলা দেশের দিকে ওরা কি করে, একটা নজর রাখে। এই নজরের ফলে কি হইতাছে, এই জায়গার থেকে বুঝতে হইব যে ওদের দেশের যে ইন্টারেস্ট আছে, ওই ইন্টারেস্ট হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংকের হাতিয়ার ওয়েপন। ঠিক আছে, সো ওদের দেশের ইন্টারেস্টের রেট কি অবস্থা, বা ওই যে একটা মিটিং করতেছে প্রত্যেক 1 মাস 2 মাস পর পর, ওই মিটিংয়ের ভিতরে ইন্টারেস্ট ওই দেশের সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে যেই ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট হইতেছে, ওই ইন্টারেস্টের পার্সেন্টেজ কী পরিমাণে বাড়াইতেছে কমাইতেছে, সেইটার উপর ওই দেশের ইনফ্লেশন ডিফ্লেশন ডিপেন্ড করতেছে। মানে কারেন্সির ভ্যালু কমবো না বাড়বো, প্রচুর পরিমাণে রপ্তানি করতেছে না আমদানি করতেছে, জিডিপির কী অবস্থা, মানে একটার সাথে একটা কানেক্টেড। ঠিক আছে, এই বিষয়গুলা আপনার একদম প্রচুর খুব ভালো লেভেলে জানতে হইব। হ্যাঁ, আরেকটা জিনিস ভালো করে জানতে পারেন, এই যে এক্সপোর্ট করতেছে পুরা পৃথিবীতে, এই এক্সপোর্টটা কিসের মাধ্যমে করতেছে জানেন? পুরা পৃথিবীতে এক্সপোর্টের একবারে মানে আমি বলবো যে শিপ, সমুদ্রপথে। ঠিক আছে, কারণ হাজার হাজার মেট্রিক টন ওয়েটের পরিমাণ ম্যাটেরিয়াল পৃথিবীতে ট্রানজ্যাকশন হইতাছে, এই যে এক্সপোর্ট করতেছে। সো শিপের যে এক্সপোর্টের ব্যবস্থাটা প্রত্যেকটা দেশের পোর্ট লেভেলের যেই ব্যবস্থাটা, পোর্ট বোর্ডের যেটারে, ওই লেভেলের নলেজ আপনার রাখতে হবে। এই জন্য আমি বলছিলাম যে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসের চাইতেও বড় কঠিন বিষয় আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা বোঝে ওরা ট্রেডিংয়ে বহু দূর পর্যন্ত যাইতে পারে। আমি যদি এত বুঝি না তাও আমি বলছি আমি ভাই ফান্ডামেন্টালে কিছু বুঝি না, তাও আমি চেষ্টা করি শেখার। আর আমি সবসময় মার্কেট থেকে লার্নিং করি, আর আমি যতটুকু বুঝি ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনি ফান্ডামেন্টালটা বুঝেন। এখন এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে একটা দেশ। এখন এই যে দেখেন না যে নিউজ আসে, এই নিউজেরও কিছু ধরন আছে না, নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ। তো এই সবগুলা ডিপেন্ড করতেছে আপনার আপনার কারেন্সির, এক একটা দেশের জিডিপি বলেন কারেন্সি বলেন কীভাবে সব কিছু চলতেছে, কারেন্সির ভ্যালু বাড়তেছে না কমতেছে, ডলার কী পরিমাণে ওই দেশে ঢুকতেছে, এই সবগুলার বিষয়ের উপরে ডিপেন্ড করতেছে। সো আপনার এই প্রত্যেকটা দেশে এই জিনিসগুলো বুঝতে হবে, আর বিশেষ করে আমেরিকা। ঠিক আছে, USA, আমি গালিমালি আর দিলাম না, অনেক গালিতে ইচ্ছা করতেছে, বাট মাঝে মাঝে মুখ আটকে রাখা লাগে, বলে ভাই আমার শীতাছে এর ব্যবহার যদি এমন হয় তাহলে কেমন হয়, আমি যাওয়ার করি যাওয়ার পর্যন্ত সীমিত থাকি। ঠিক আছে, তো ওরার যেই প্রতিনিয়ত ওদের দেশে বিশেষ করে এই যে যতগুলো ধাপ বললাম না, 1 2 3 4, এটা একটা 5টা পোর্ট লেভেলের যে বিষয়টা, এই সবগুলা বিষয় আমেরিকায় প্রতিনিয়ত কি হইতাছে সেইটা আপনার বুঝতে হইব। আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংকের কি পরিমাণে ইন্টারেস্ট চলাইতেছে সেটা আপনার বুঝতে হইব। তারপরে হচ্ছে আমেরিকার যে করতেছে আপনার পোর্ট লেভেলে যে ট্রানজ্যাকশনগুলো করতেছে, ওদের শিপিং যে ব্যবস্থা আছে সেইগুলো কি চলতেছে সেইগুলো আপনার খবর রাখতে হইব। তারপরে কি কি নিউজ আছে আমেরিকায় প্রতিনিয়ত কি হইতাছে সেই নিউজগুলো সম্পর্কে ধারণা রাখতে হইব। কোনো দেশে যুদ্ধ লাগে গেল কিনা, মহামারী আসলো কিনা, সেই নিউজগুলো আপনার রাখতে হইব, যেমন করোনা আসছে। সো এরকম বিষয়গুলা। তারপর তেলের দাম কি হুট করে জিও পলিটিক্সে বাড়াই দিল না কমাই দিল, তেলের চাহিদা কেমন, তেলের চাহিদার উপর আবার পৃথিবীর পাওয়ার স্টেশন হিসেবে তেল ব্যবহার হইতেছে, সো তেলের দাম কেমন বা তেলের চাহিদা কী অবস্থা, এইগুলোর উপরে বহুত কিছু ডিপেন্ড করতেছে ভাই। সো জিও পলিটিক্স খুব ভালো আইডিয়া রাখতে হইব, বাট পৃথিবীর সম্পর্কে নিউজটা প্রচুর পরিমাণে রাখতে হইব। সো আমি এটাই বলবো, যখন আপনি মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝবেন তখন এত সুন্দর করে একটা সেট আপ রেডি করবেন যাতে আপনার কাছে একটা সেট আপ থাকে, যে আপনি প্রত্যেক দিন 15-20 মিনিটের মধ্যেই একটা আইডিয়া পাওয়া যান যে আজকের নিউজের কী অবস্থা।
আজকে আমেরিকায় কী কী নিউজ হয়েছে, ঠিক আছে, ওদের জিডিপির টুকটাক কী অবস্থা, ওদের এক্সপোর্টের কী অবস্থা, ওদের দেশের সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেটের কী অবস্থা। প্রত্যেক 1 মাস 2 মাস পর পর সেন্ট্রাল ব্যাংক একটা মিটিং করে, বিশেষ করে আমেরিকান সেন্ট্রাল ব্যাংকের মিটিংগুলো শেষ হওয়ার পরে মার্কেটের ভিতরে এমন বড় বড় মুভ আসে। তো এগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করবো। সো আজকের ভিডিওর মধ্যে আমি অনেক অনেক বকবক করছি। সো যদি কারো খারাপ লাগে, এই গল্প আমি গল্প আকারে সাজায় তোলার চেষ্টা করছি, ঠিক আছে, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। জানি না কি হয়েছে, নাকি নিরামিষ হয়ে গেছে গা। তাও চালে ডালে মিল্লা খিচুড়ি এলেও দিন শেষে খিচুড়ি অনেক মজা লাগে আমার। তো আমার দ্বারা যতটুকু সম্ভব ভাই মূর্খ টুর্খ মানুষ বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় তাহলে আপনার কাছে আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।